হ্যালো স্টুডেন্টস, আমরা পড়াচ্ছিলাম সেল সাইকেল। এর আগের দিন আমরা সেল সাইকেলের ছোট ছোট অনেকগুলো পার্ট, অনেকগুলো অ্যাসপেক্ট পড়িয়েছি। মনে রাখবে এই চ্যাপ্টারটা অনলি সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন বেসিস, তাই সেল সাইকেলকে আরেকটু ডিটেলে তোমাদের সামনে আমি বলবো আমাদের এই ক্লাসে। তাই চলো আমরা সেল সাইকেল যেটা শুরু করেছিলাম বা কোষচক্র, তার কিছু ইম্পর্টেন্ট রিমেম্বার পয়েন্ট বা যে পয়েন্টগুলো কিন্তু ফিউচারের জন্য, নানা এক্সামের জন্য তোমাদের খুব কাজে লাগবে। আমরা মাইটোসিস অ্যান্ড মিওসিস এই যে টার্ম দুটো বলি, এটা কিন্তু মনে রাখবে শুধুই নিউক্লিয়াসের যে ডিভিশনটা হয় সেটাকে কেন্দ্র করে। মেইন কথা, মাইটোসিস ইটস অলসো known as karyokinesis and meiosis also known as karyokinesis. What is the meaning of karyokinesis? বারবার তোমাদের বলে আসি, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, কাইনেসিস মানে ডিভিশন। সো নিউক্লিয়াসের ডিভিশনটাই মেইনলি এই মাইটোসিস অ্যান্ড মিওসিসের মধ্যে হয়ে থাকে বলে আমরা এটাকে ক্যারিওকাইনেসিস বলি। আমাদের মনে রাখবে মাইটোসিস, মিওসিস ছাড়াও অ্যামাইটোসিস বলে আরও একটা প্রসেস আমাদের দেখতে পাওয়া যায়, যেটাকে বলা ইনডাইরেক্ট ডিভিশন। কতগুলো আছে ডাইরেক্ট ডিভিশন, কতগুলো আছে আমরা ডাইরেক্ট ডিভিশন এবং অ্যাকচুয়ালি মিওসিস মায়োসিস কথাটা একটুখানি শুধরে নেবে। মিওসিস মাইটোসিসকে বলি আমরা ইনডাইরেক্ট ডিভিশন, মিওসিস মাইটোসিসকে, ঠিক আছে? কারণ এটি নিউক্লিয়াসটি ডিরেক্ট ডিভাইড করে না, তার মাঝখানে কতগুলো সাব স্টেজের মধ্যে দিয়ে ডিভাইড করে। কিন্তু অ্যামাইটোসিসকে বলা হয় ডাইরেক্ট ডিভিশন। ডাইরেক্ট অর্থাৎ যেখানে নিউক্লিয়াসটা স্ট্রেট আর কোনো সাব স্টেজে না গিয়ে নিউক্লিয়াসটা স্ট্রেট ডিভাইড করে যায়। নিউক্লিয়াস বলবো না, সেটাকে নিউক্লিক মেটেরিয়াল বলা ভালো, কারণ এটা যাদের মধ্যে হয় সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আর প্রোক্যারিওটিক সেলে কিন্তু ট্রু নিউক্লিয়াস থাকে না। এই যে আমাদের সিলেবাসে বলতে বলা আছে যে বাইনারি ফিশন, বাইনারি ফিশনটা আমি তোমাদের এখান থেকে আলাদা করে আমাদের বলবো না, এখান থেকে শুনে নাও। বাইনারি ফিশন মানে হচ্ছে যে কোনো কিছু দুভাগে ভাগ হয়ে যাওয়া। প্রোক্যারিওটিক সেল মানে জানো তোমরা ব্যাকটেরিয়াল সেল, সেই সেলটার ক্ষেত্রে ডিরেক্ট ডিভিশন হয়, অর্থাৎ সেটাকে আমরা অ্যামাইটোসিস বলি। এবার অ্যামাইটোসিসটা কিভাবে হয়? যখন একটা ব্যাকটেরিয়াল সেল বা কোনো প্রোক্যারিওটিক সেল ডিভাইড করতে হবে, এবং সেখানেও ডিভিশনের কিন্তু একই রুল, ক্যারিওপ্লাজমিক ইন্ডেক্স এবং সারফেস ভলিউম রেশিও, সেটা যখন মিট আপ করবে না বা যখন তার ভিতরে জেনেটিক মেটেরিয়ালটা পুরো সেলটার উপরে যে কন্ট্রোল ছিল সেটা তার কন্ট্রোলটা হারিয়ে যাবে, সে সমস্ত সময় সেলগুলো ডিভাইড করবে। ডিভাইড করলে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, তার যে নিউক্লিওয়েড বা নিউক্লিক মেটেরিয়াল অর ডিএনএ সেটা জাস্ট একটা ডাম্বেল শেপ হয়ে যায়। ডাম্বেল, ইউ হ্যাভ সিন ডাম্বেল, ওয়েট লিফটিং এর ক্ষেত্রে করে অনেকে মাসেল তৈরি করার জন্য, সেই ডাম্বেলের মতো দেখতে হয়ে যায়, অর্থাৎ দুপাশে পুরো ডিএনএটা চলে যায়। চলে যাওয়ার পরে মাঝখান থেকে যখন দুপাশে নিউক্লিয়াসটা, যেই আমার এখানে নিউক্লিয়াস কথাটা বলা উচিত নয়, নিউক্লিয়ার বা ডিএনএ যখন পুরো সেল ওয়ালের সঙ্গে টাচ করে যায়, সেল ওয়ালটায় মনে রাখবে ব্যাকটেরিয়ার সেল ওয়াল হয়, প্লাজমা মেমব্রেনের সেল ওয়ালে টাচ করে গেল, ইমিডিয়েটলি ব্যাকটেরিয়াটা মাঝখানে ডিভাইড করে যায় বা বাইনারি ফিশন হয়, মাঝখানে সাইটোপ্লাজমটাও ভাগ হয়ে যায়। এইটাকে বলা বাইনারি ফিশন। এটা এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোক্যারিওটিক, কারণ এটাও আমাদের জানতে হবে। বাইনারি ফিশন মানে ডাইরেক্ট ডিভিশন, আর মাইটোসিস মিওসিস মানে ইনডাইরেক্ট ডিভিশন, as because mitosis and meiosis has lots of sub phases বা sub stages, কাজে এটা বুঝে নেবে। এবং এটাকে মেইনলি আমরা বলি ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন মিন্স নিউক্লিয়াস which is ফার্স্ট ডিভিশন, যেটা ফার্স্ট ডিভিশন হয়। চলো, এছাড়া আছে দ্য ইন্টারফেস ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ ফেজ অফ সেল সাইকেল। ইন্টারফেসটা আমি এতক্ষণ ধরে তোমাদের বলেছি, নামটা নিশ্চয়ই মনে আছে, G1 S G2, এটাকে মিলে হয় ইন্টারফেস। আর এই ইন্টারফেসের মধ্যে ওয়ান বাই ওয়ান আমি ওয়ান বাই ওয়ান কি কি ঘটনাগুলো ঘটে বা কি কি জিনিসগুলো মনে রাখতে হবে সেগুলো তোমাদের ওয়ান বাই ওয়ান বলবো, কারণ যেগুলো এক্সামের জন্য বড় ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যে G1 ফেজে কি হয়, S ফেজে কি হয় এবং G2 ফেজে কি হয়। এবং আলাদা করে এখনো আসেনি, যখন আমরা আরেকটু পরেই এটা, যেহেতু আমরা আজকেও আমরা সেল সাইকেলটাকে নিয়ে ডিটেলে পড়বো, বিকজ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, এটাকে ভালো করে বুঝে গেলে তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে কি হয়, ইট ইজ অলসো কল্ড এনার্জি ফেজ, বিকজ একটা এনার্জি, আমরা প্রতিদিন এনার্জি কনজিউম করি বাই মিনস অফ ফুড,
মনে রাখবে আমাদের বডিতে সবচেয়ে বেশি এনার্জি কনজিউমিং এরিয়া হলো আমাদের ব্রেন, ঠিক আছে, এটা মনে রেখো। আর ব্রেনের পরেই প্রত্যেকটা সেলে যখন সেলগুলো ডিভাইড করে সেই সময় সবচেয়ে বেশি আমাদের এনার্জি রিকোয়ার করে, এবং এনার্জিটা ইন্টারফেসই সবচেয়ে বেশি কাজে লাগে বলে, বিকজ এই সময় সেলটা গ্রোথ হয়, সেলের যে অর্গানেলিগুলোর পরিচয় এর আগে আমি তোমাদের দিয়েছিলাম, সবগুলো মাল্টিপ্লাই করে বা ডাবল হয়ে যায়। ডাবল না হলে দুটো সেলের মধ্যে তো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হতে পারবে না, হাফ হয়ে যাবে, তাই না? সেই জন্য মাইটোসিসের ক্ষেত্রে আমরা এই কথাটাকে মাথায় রাখবো। মিয়োসিস ব্যাপারটা আরেকটু পরে বোঝাবো ওয়ান বাই ওয়ান। দ্য বেস্ট পার্ট অফ দ্য স্টাডি মাইটোসিস ইজ রুট টিপ সেল অফ অনিয়ন। তোমরা জানো পেঁয়াজের যে রুট টিপ, এটা অনেক সিলেবাসে আছে, এটাকে আমাদের প্র্যাকটিক্যালে দেখাতে হয়, খুব ইজি বিষয়টা। এটাকে আমি একটু বলেই দিচ্ছি যে একটা খুব ফ্রেশলি একটা অনিয়নকে নিয়ে একটা ওয়াটারে রেখে দিতে হয়, সেখান থেকে যখন রুটগুলো বেরোয় সেই রুটের যে টিপটায়, সেই টিপের মধ্যে আমরা ছোট্ট করে কেটে নিয়ে তাকে আমরা স্লাইডের মধ্যে রেখে তাকে স্যাফরানিন অর ক্রিস্টাল ভায়োলেট বা এই ধরনের কোনো স্টেইনিং এর মধ্যে ডুবিয়ে দিয়ে, কারণ সেখানে নিউক্লিয়াস বা অন্যান্য পার্টগুলো ভালো করে ভিজিবল হয়, সেটাকে দিয়ে যদি আরেকটা কভার স্লিপ দিয়ে চাপিয়ে দিয়ে সেটাকে চ্যাপ্টা করে দেওয়া যায় এবং তাকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে যাওয়া যায়, যে কোনো লাইট মাইক্রোস্কোপে অনিয়নের রুট টিপকে ইউটিলাইজ করে আমরা খুব ভালো মাইটোসিসকে ভিজিবল করতে পারি, সেটা হচ্ছে প্ল্যান্টে। আর যদি আমরা বেস্ট পার্ট অফ স্টাডি মিয়োসিসকে দেখতে গেলে আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হয় অ্যান্থার অফ দ্য ফ্লাওয়ার। তোমরা ফ্লাওয়ারের অ্যান্থার জানো, অ্যান্থার কথার অর্থ যেটা মেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য ফ্লাওয়ার। অ্যান্থার বাংলায় যারা পড়ছো তারা জানো পুংধানী, পুংকেশর চক্র এই ধরনের নামে বলা হয়, অ্যান্ড্রোসিয়াম বলা হয় ইন ইংলিশে। তাহলে ওই যে অ্যান্থার পার্টটা আছে, অ্যান্থার মানে যে ছোট 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 যে স্টিকগুলো ফিলামেন্ট থাকে না, যার মধ্যে ওই ইয়েলো ডাস্টের মতো লেগে থাকে, পোলেন লেগে থাকে যার মধ্যে, সেটাকে অ্যান্থার বলা হয়। এটা অনেকবার এরপরে আরো বোঝাবো, তোমাদের অ্যান্থার পার্টটা অনেকে দেখেছো। অনেক ফ্লাওয়ারের ক্ষেত্রে ফ্লাওয়ার হাতে নিলে দেখবে পুরো হাতটা হলদে ছোট ছোট ডাস্টে ভরে গেল, অ্যাকচুয়ালি ওগুলো পোলেন, কিন্তু সেগুলো যেখান থেকে বেরোয় ওই যে ফ্লাওয়ারের মধ্যে ছোট্ট ছোট্ট কতগুলো একটা স্টিকের মতো থাকে যার মাথার মধ্যে পোলেনগুলো লেগে থাকে, সেটাই হলো অ্যান্থার। ওই অ্যান্থারটাকে যদি আমরা ওই একই রকমভাবে স্লাইডে নিয়ে তাকে স্টেনিং করে দিয়ে আমরা দেখতে পাই, তাহলে মিয়োসিসের স্টেজগুলো দেখতে পাবো। এটা একটা ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন তোমাদের দেওয়া হলো। আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। ইনফরমেশনস আর ইম্পর্টেন্ট বিকজ এই ইনফরমেশনের বেসিসেই তোমরা কোশ্চেন আনসার করতে পারো। এখানে কিন্তু আমি এই ক্লাসটাকে স্পেশালি একটু হাইয়ার ক্লাসের মতো করে করাচ্ছি। যদি ছোট্ট করে ক্লাস করাতাম, তোমরা জানো আমি বলে দিই, এই ক্লাসের ক্ষেত্রে অনলি মিয়োসিস মাইটোসিস, পার্টিকুলারলি মাইটোসিস পুরোটা পড়ে যেতে হয়, সেল সাইকেলে একটা ড্র করতে হয়, আর মাইটোসিসের স্টেজগুলো ড্রয়িং এর মাধ্যমে শিখে রাখতে হয়। ব্যাস এইটুক হলে কিন্তু এই চ্যাপ্টারটা নর্মালি বোর্ড এক্সামের জন্য হয়ে যায়। কিন্তু আমি এখানে বোর্ডের থেকে একটু বেটার করাচ্ছি। যদি তোমরা কোনো এমসিকিউ পাও বা তোমাদের মধ্যে আরো কিছু হায়ার স্টাডিজ করতে চাও, তাহলে আমার এই যে ক্লাসগুলো বা যে ইনফরমেশনগুলো কালেক্ট করা আছে এগুলো পরপর করে তোমরা যদি করে যেতে পারো, তাহলে অনেক ইনফরমেশন তোমাদের রয়ে যাবে। When the centrioles participate in mitosis, that is called centric and astral mitosis. Very important. Centriole যদি পার্টিসিপেট করে তাকে আমরা বলি সেন্ট্রিক অ্যান্ড অ্যাস্ট্রাল মাইটোসিস। মনে রাখবে সেন্ট্রিওল এর আগে আমি যখন অর্গানেলিগুলো পড়িয়েছিলাম সেল দ্য ইউনিট অফ লাইফে, তখন সেন্ট্রিওল ওই যে মাইক্রোটিউবিউল দিয়ে গঠন করা 9+2 স্ট্রাকচার মনে আছে, ওই স্ট্রাকচারটাকে বলা হয় সেন্ট্রোজোম। অ্যাকচুয়ালি তার দুটো পার্টকে বলা হয় সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল দিয়ে যদি অ্যাস্ট্রাল, একটু পরেই তোমরা দেখবে যখন মাইটোসিস পড়াবো, তখন দুটো পোলের মধ্যে অ্যাস্ট্রাল বা এই সেন্ট্রিওল গুলো চলে যায় এবং সেখান থেকে একটা স্পিন্ডেল তৈরি করবে। সেই স্পিন্ডেলটা তৈরি করে বলে, এবং সেই স্পিন্ডেলটা অ্যাস্ট্রাল রে। মনে রাখবে এটা অ্যানিম্যাল সেলের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, বিকজ সেন্ট্রিওল প্ল্যান্ট সেলে কখনোই থাকে না, সেন্ট্রিওল প্রেজেন্ট করে অ্যানিম্যাল সেলে। কাজে এক্সাম্পল ইজ অ্যানিম্যাল সেল, তোমরা এটা আগেই জানো, আমি বললাম তাকে সেন্ট্রিক অ্যান্ড অ্যাস্ট্রাল মাইটোসিস। আরেকটাকে বলা হয় অ্যানঅ্যাস্ট্রাল মাইটোসিস। সেটা কাদের ক্ষেত্রে? দেখো, when centriole does not participate in mitosis, that is called acentric, এটাকে ভালো করে বুঝবে, acentric and anastral mitosis। অ্যানঅ্যাস্ট্রাল বিকজ সেখানে কোনো অ্যাস্ট্রাল লাগে না, সেখানে
আদার মাইক্রোটিউবুল যেটা থাকে সেই মাইক্রোটিউবুলগুলো কনসেন্ট্রেট করে দিয়ে সেল ডিভিশনে টেক পার্ট করে, সেখানে সরাসরি সেন্ট্রিওলের কোনো রোল থাকে না। এক্সাম্পল হিসেবে আমরা বলবো প্ল্যান্ট সেল। অল দ্য প্ল্যান্ট সেল আর an astral type of mitosis, and all the animal cell, as because they have centrioles, so they are called centric or astral mitosis. Very important information এগুলো দিয়ে নিলাম। এবার আমরা এই যে সামনে তোমাদের কাছে চলে এসছে একটা সেল সাইকেল, আবার আমি চলে আসছি কারণ ইনফরমেশন দিয়ে দিয়ে যত ইনফরমেশন দেব তত তোমাদের এটাতে বুঝতে সুবিধা হবে। আমরা ওয়ান বাই ওয়ান মেইন ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আগে G1 ফেজটাকে তোমাদের সামনে তুলে ধরছি। দিস ইজ অ্যাকচুয়ালি জানো G1 ফেজ, আগেই তোমাদের বলেছিলাম যে G1 ফেজটা কার কাছে কিরকম হবে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে G1 ফেজ ইজ লার্জার, কিন্তু অ্যানিমেল সেলের ক্ষেত্রে এস ফেজ অর সিনথেসিস ফেজ ইজ লার্জার। আমরা যদি তাকে আমরা পাই চার্টের মতো বা রাউন্ড করে যেরকম এখানে দেখানো আছে সেরকম সেল সাইকেলে দেখা যায়, সেটা মনে রাখবে। এগুলো কিন্তু ছোট ছোট ইনফরমেশন, এগুলো আমাদের কাছে বলতে হয়। চলো G1 ফেজ এটাকে নিয়ে এখন একটু ওয়ান বাই ওয়ান ডিসকাস করি। দেখো এটাকে আমরা ইনফরমেশনটা যেটা আছে সেটাকে নিয়ে তোমাদের সামনে এক্সপ্লেন করি। G1 phase corresponds to the interval between mitosis and initiation of DNA replication. Very important, corresponds the interval between mitosis and initiation of DNA replication. কারেক্ট, দেখো এটাকে ডিএনএ রেপ্লিকেশনের অর্থাৎ এস ফেজ। আমরা যদি এটাকে বলি ইন বিটুইন মাইটোসিস, দেখো এম ফেজ আমি বলছি কার কার মাঝখানে, এটা আমি তোমাদের কালারটা চেঞ্জ করে দেখি। ইট ইজ বিটুইন, এই যে দেখো এই দিকটায় আছে এম ফেজ, এই যে পুরো যে রংটা দেখছো অরেঞ্জ কালার, এই গোটাটা হচ্ছে G1 আমাদের এই ড্রয়িং অনুসারে। আর এখানে দেখছো এস ফেজ অর্থাৎ ডিএনএ সিনথেসিস ফেজ, যেটা এখানে বলা হলো ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়, আগেই বলেছি। তাহলে এই দুটোর ইন বিটুইনে প্রেজেন্ট করছে আমাদের এই G1 ফেজ। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটাকে বুঝলে। এটাকে যখন কাজে এইভাবে করে শুধু ড্রয়িংটাকে মনে রেখে G1 কে মুখস্থ করবে না, বলছে কার বিটুইনে কেনটা জাস্ট ইমাজিন করবে এই সেল সাইকেলটাকে, তারপরে G1 ফেজের তুমি ডিসক্রাইব করতে পারবে। ডিউরিং G1 ফেজের শুরুতে কি হবে, দ্য সেল ইজ মেটাবলিক্যালি অ্যাক্টিভ। আমি অনেকক্ষণ আগে থেকেই বলে আসছি মেটাবলিক অ্যাক্টিভিটি কাকে বলা হয়, অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, অর্থাৎ সমস্ত অর্গানেলিজ ম্যানুফ্যাকচারিং গুলো এখানে এই ফেজেই হতে পারে। নট অল, সাম অর্গানেলিজ এখানে হয়, সাম অর্গানেলিজ হয় G2 ফেজে। মোস্ট অফ দ্য অ্যাকশন ইজ গোয়িং inside G1 phase. Active and continuously grow but does not replicate its DNA. মনে রাখবে G1 ফেজে একদমই কখনোই does not replicate DNA রেপ্লিকেশন হয় না, বিকজ ডিএনএ রেপ্লিকেশনের জন্য একটা স্পেশাল স্টেজ বা ফেজ বা স্পেশাল টাইম প্রোভাইড করা আছে, যেখানে অনলি ডিএনএ রেপ্লিকেশন হবে, নাথিং। এই কথাটা মাথায় রেখো। তার জন্য একেবারেই সিনথেসিস ফেজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ অফ দ্য সেল সাইকেল। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, যদি কখনো এই G1 এ কোনো সেলের অর্গানেলি ফরমেশন বা সেলের এই যে মেটাবলিক অ্যাক্টিভিটিতে কোনো জায়গায় একটা স্মল এররও, ছোট্ট এররও থেকে যায়, তাহলে সেই এরর থাকলেও করবে কি, ওই যে চেক পয়েন্ট আছে, যখন G1 থেকে এসে যাচ্ছিল তার মাঝখানে একটা দেখবে ব্যারিয়ার আছে চেকপোস্টের মতো, সেখানে চেক করা হয় যে সবকিছু ঠিক আছে তো। যদি কোনো কারণে ঠিক না থাকে তাহলে সেলটাকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয় একদম ইনিশিয়েশন স্টেজে, যেখানে G1 স্টেজকে ওই যে সিডিকে অ্যান্ড সাইক্লিন এই দুজন বলে দেয় যে ইউ ডু ইউর ডিউটি এগেইন, তুমি আবার ওটাকে ঠিক কারেক্ট করো, যদি কারেক্ট করে যাও তবেই আমি তোমাকে এস ফেজে যেতে পারবো। তাহলে দেখো G1 ফেজে একটা রিভার্সাল পসিবল। কিন্তু যদি কোনো কারণে সেলটা ওই যে সিডিকে অ্যান্ড সাইক্লিন তারা যদি পাঠিয়ে দেয় এস ফেজে, এবং সেখানে যদি তার ডিএনএ রেপ্লিকেশন অর সিনথেসিস অফ ডিএনএ হয়ে যায়, তাহলে সেলটা কখনোই আর ব্যাক করতে পারে না। এবং এখানে কোনো যদি ত্রুটি হয় তাহলে কি হবে, এখানে ত্রুটি হলে ইদার সেলটা কি করবে, সেলটা ব্যাক করতে না পেরে সেলটা অ্যাপপ্টোসিস হয়ে যাবে, অর্থাৎ সেল ডেথ হয়ে যাবে, সেলটা কিন্তু আর ডিভাইড করতে পারবে না। এটা ন্যাচারাল গুড কন্ডিশনে। কিন্তু আমরা ক্যান্সারিয়াস গ্রোথ, সেল গ্রোথে এটা দেখব যে যখন সিডিকে অ্যান্ড সাইক্লিনের মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়, তখন কিন্তু আর সেটা কি করে, ওই যে ত্রুটিপূর্ণ বা যেটার মধ্যে
ভুল হয়ে আছে বা রেপ্লিকেশনটা ঠিকমতো হয়নি বা G1 ফেজ ঠিকমতো হয়নি, সেই সেলটাও যেটা অসম্পূর্ণ সেল বলে, ইনকমপ্লিট একটা অবস্থায়, সেটাই সেলটা ডিভাইড করে যায় এবং দ্যাট সেল উইল বি ভেরি ডেঞ্জারাস সেল, যেগুলোকে আমরা ক্যান্সারাস সেল বলে থাকি। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, কারণ এটা বডি নিজে থেকেই করে, এটা আমাদের কিছু করার নেই, কিন্তু সেখানেই যেন আমাদের টোটাল জেনেটিক মিউটেশনগুলো ঠিকমতো কাজ করে, আমাদের কার্সিনোজেনিক প্রোডাক্টের আমরা সংস্পর্শে না আসি, সেটা ভালো করে দেখতে হয়। খেয়াল রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। কাজে এইভাবে ছোট ছোট করে তার পজিশনটা আমরা বলে দিলাম। G1 ফেজের মোস্ট আদার ইনফরমেশনগুলো আমি ওয়ান বাই ওয়ান তোমাদের সামনে রাখছি। এবার G1 ফেজে আমি ওয়ান বাই ওয়ান রাখবো, কিন্তু বিকজ কোনো বইতে বা কোনো নোটের মধ্যে তোমরা একসঙ্গে কনসলিডেট করে সব কটা পয়েন্ট পড়বে, কিন্তু আমি ওয়ান বাই ওয়ান বলছি, কারণ টু গেট মোর ইনফরমেশন আর আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেটার হওয়ার জন্য। G1 ফেজকে আমরা বলি ইন্টেন্সিভ সেলুলার সিনথেসিস। এই জায়গাটা ইন্টেন্সিভ সেলুলার সিনথেসিস হয়ে থাকে। 1 নম্বর পয়েন্টে আমরা ওয়ান বাই ওয়ান বলবো। প্রোডাকশন অফ লাইসোজোম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে আছে লাইসোজোম অর্গানেলিটের কথা। এছাড়া নেক্সট হচ্ছে গলগি বডিজ অর গলগি কমপ্লেক্স। G1 ফেজে এখানে ডাবলিং হয় আর G1 ফেজে সিনথেসিস হয়। ওয়ান বাই ওয়ান আমি সবকটা কিন্তু বলে যাব, মনে রাখবে। ভ্যাকুয়ালস আর অলসো তাদের নাম্বারটা এখান থেকে চেঞ্জ করে আসে। দেন এগেইন চলে আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইয়ার অ্যান্ড আদার সেল অর্গানেলিস, এবং আরো যে সেল অর্গানেলগুলো আছে সেগুলো হয়। বাট রিমেম্বার, এক্সেপশন একটা আছে, এক্সেপ্ট, আমি ইয়েলো কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে, এক্সেপ্ট মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। এক্সেপ্ট মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট G1 ফেজে হয় না, G1 ফেজে ডাবল করে না। তোমাদের বলছি তার পিছনে একটা কারণ আছে। কারণ জানবে, এই যে মাইটোকন্ড্রিয়া এন্ড ক্লোরোপ্লাস্ট ডাবল মেমব্রেন স্ট্রাকচার এক, এবং এদের নিজস্ব ডিএনএ আছে। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা মনে রাখতে পারবে। কারণ মনে রাখবে, G1 ফেজে কখনো ডিএনএ এর পার্ট যার মধ্যে ডিএনএ আছে সে কোনো কারণে ডাবল হবে না। সেই জন্য এক্সেপ্ট মাইটোকন্ড্রিয়া এন্ড ক্লোরোপ্লাস্ট, বিকজ আমি অনেকবার বলেছি যাদেরই ডাবল মেমব্রেন আছে তার মধ্যে ডিএনএ আছে, ডিএনএ কন্টেন্ট আছে। কাজে ডিএনএ কন্টেন্ট জারি থাকবে, তারা কিন্তু G1 ফেজে কোনো কাজ করবে না। এটা ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার। আমি এই কায়দাটা বলে দিলাম, যে তার পেছনে একটা লজিক দিয়ে দিলাম, তাহলে তোমাদের ইজিলি মনে থাকবে, মুখস্থ করতে হবে না যে কেন মাইটোকন্ড্রিয়া এন্ড ক্লোরোপ্লাস্ট এখানে ডিভাইড করে না। কারণ মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ আছে। আর যদি G1 ফেজে করে যেত, কারণ G1 ফেজে কোনো জেনেটিক মেটেরিয়াল ডাবল করে না। এটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিলাম, কিন্তু এটা মনে রেখো, এই যে ছোট ছোট ইনফরমেশন গুলো যারা নিতে চাও, আর যারা খালি ভাবো যে তাড়াতাড়ি করো স্যার, তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করে দাও, সেটা তো একটা অন্যরকম। কিন্তু কেউ যদি এইরকম ডেপথে, আমার দেখো এটাতে একটা ক্লাস তোমাদের করাচ্ছি ডেপথ নিয়ে, এবং এটার জন্য টাইম লাগবে, ভেরি স্মল সিলেবাসের পার্ট এটা, কিন্তু তাতে আমি টাইম নেব, কিন্তু অন্যান্য সিলেবাসে আমি এর থেকে ফাস্ট এগোবো, কারণ কি টু কমপ্লিট ইউর সিলেবাস। কিন্তু কেউ যদি মনে করে নিট ওরিয়েন্টেড ক্লাস করবে, এই যে ক্লাসটা আমি সেল দিয়ে করাচ্ছি, সেই ক্লাসটা কিন্তু একদম পুরো ডিটেল আছে, এটা নিট ওরিয়েন্টেড ক্লাস বলতে পারো একসঙ্গে। কারণ আমি জানি যে এমন কিছু ক্লাস আছে যেগুলোকে আমাদের নিটে বলো বা জেনারেল বায়োলজিতে বলো, আজকে ফিউচারে যদি তোমরা কেউ জুলজি, বটানি বা ফিজিওলজি বা এই ধরনের বায়ো রিলেটেড কোনো টপিক পড়তে যাও, তাহলে এই ইনফরমেশনগুলো তোমাদের খুব বেশি কাজে লাগবে বলে আমি এটার মধ্যে একটা ছোট ক্লাসকে আমি একটু এক্সপান্ড করে বড় করে নিচ্ছি। এই যে বড় করে নেওয়া ক্লাসটা কোনো কারণে মনে রাখবে, যদি এই বড় করে নেওয়া ক্লাসটা আমরা সপ্তাহে তো 2 দিন মাত্র করাই, কিন্তু এই ক্ষেত্রে যে বলেছিলাম না, আমাদের ডেইলি একদম 7 ডেজে আমাদের একদিন বাদ দিয়ে, সানডে বা স্যাটারডে বাদ দিয়ে হোল ডে করালে তবেই আমাদের নিট ওরিয়েন্টেড সিলেবাসটা কমপ্লিট হয়। তাই এই ক্লাসটাকে আমি ইচ্ছে করে লম্বা করে কিছুটা দেখানোর চেষ্টা করছি, যদি নিট ওরিয়েন্টেড ক্লাস করা যায় তাহলে কিরকম ক্লাস হয়, কতটা লম্বা ক্লাস করতে হয়, কারণ সেক্ষেত্রে তোমাদের সিলেবাসে একটু চাপ পড়ে যাবে। আর এইভাবে ডিটেলে আমি করাবো যেসব ক্লাসগুলো, বা অ্যাকচুয়ালি সব ক্লাসে আমি ডিটেলে করাবো না, কারণ আমাকে সিলেবাস কমপ্লিট করার একটা তাড়া আছে। যারা বোর্ড ওরিয়েন্টেড করবে তারা এই সিলেবাস কমপ্লিট করার তাড়াতাড়ি বিষয়টি চলবে, কিন্তু যদি আমি নিট ওরিয়েন্টেড করাই তাহলে যে বোর্ডের মতো উইকলি 2 ডেজ করে ক্লাস করলে তোমাদের চলবে না। মনে রাখবে, তখন আমাদের অনেক ইনফরমেশন স্কিপ করে যেতে হয়। আমি অনেক ইনফরমেশন স্কিপ করে যাই, তখন করতে বাধ্য হই ইনফ্যাক্ট বলতে পারো, কারণ এগুলো তো আমাদের কালেক্ট করতে হবে আমাকে বই থেকে। আমরা সবই বইতে পড়েছি, যারা বইটাকে
পুঙ্খানুপুঙ্খ বা ছোট ছোট করে পড়বে, তাহলে সব ইনফরমেশনই তারা পাবে। কিন্তু আমি অ্যাজ এ স্যার তোমাদের কাছে একজন জাস্ট গাইড হিসেবে সিলেবাস কমপ্লিট করার যেহেতু তারা আছে, আমি অনেক ক্লাসই ছোট করে করাই, কিন্তু এই সেল পার্টটাকে আমি একটু এক্সপান্ড করে করাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে যারা চাইছো স্যার নিটের মতো এই ক্লাসগুলো করালে ভালো হয়, তাহলে সিলেবাস দেখবে স্যার তোমরা যে বছরটা পাও আমি এরকম করে করালে একদম মাত্র 5 থেকে 6টা চ্যাপ্টার হবে। যদি এরকম বলো স্যার 5-6টা চ্যাপ্টারই আমাকে করিয়ে দিন নিটে, তাহলে সারা বছর এভাবে হবে। কিন্তু সিলেবাসকে রাখতে গিয়ে কিন্তু আমি অনেক কিছুকে স্কিপ করি, করতে বাধ্য হই, মনে রাখবে করতে বাধ্য হই। এই ক্ষেত্রে আমরা এই কথাটা বললাম, এই যে আজকে এক্সেপ্ট মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের যে লজিকটা দেখিয়ে দিলাম, আশা করি এই লজিকে তোমাদের কখনো ভুল করবে না যে কেন G1 এ আদার অর্গানেলগুলো হয় এক্সেপ্ট ক্লোরোপ্লাস্ট এন্ড মাইটোকন্ড্রিয়া। বিকজ আমরা এইটুক কথা অনেকদিন আগে বলেছি যে ক্লোরোপ্লাস্ট এন্ড মাইটোকন্ড্রিয়াতে নিজের ডিএনএ থাকে, কিন্তু তাহলে ডিএনএ পার্টটা করতে গেলে তাকে তারপরে করতে হবে। এক্স্যাক্টলি তাই। চলো সিনথেসিস অফ, এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ঘটে, সিনথেসিস অফ আরএনএ, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, এগুলো কিন্তু G1 ফেজে হয়। মনে রাখবে ডিএনএ এর হয় না, কিন্তু আরএনএ এর সিনথেসিস কিন্তু G1 ফেজেই হয়ে যায়। ডিএনএ হচ্ছে না, বাট আরএনএ হয়ে যাচ্ছে। এখানে 3টে আরএনএ এর নাম আমি বলে দিচ্ছি, এমআরএনএ, আরআরএনএ এন্ড টিআরএনএ। এগুলো সবকটাই আরএনএ এর ডিফারেন্ট টাইপস। এগুলো ক্লাস 12 এ প্রত্যেকটা ক্লিয়ার নলেজ হয়ে যাবে। আরো তবুও যারা মনে রাখতে পারবে তাদের জন্য আমি বলে রাখছি, এমআরএনএ ইজ কল মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ ইজ কল ট্রান্সফার আরএনএ, শেষে আছে আর মাঝে আছে আরআরএনএ আর রাইবোজোমাল আরএনএ, অর্থাৎ রাইবোজোম আরএনএ দিয়ে তৈরি হয়, এর আগেই তোমাদের বলে দিয়েছি। তাহলে G1 ফেজের আরো কিছু ইনফরমেশন আছে, সেগুলো তোমাদের সামনে ওয়ান বাই ওয়ান আমি রেখে দিচ্ছি। প্রোডাকশন অফ রাইবোজোম আগেই বলেছি, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল প্রোটিন সিনথেসিস, অল দ্য প্রোটিন সিনথেসিস এখন হয়। ক্লাস 12 এ যখন তোমাদের প্রোটিন সিনথেসিস নিয়ে পুরো পড়াবো তখন দেখতে পাবে যে এখানে প্রোটিন সিনথেসিস নামে একটা ইম্পর্টেন্ট ফাংশন, সেটাও হয়ে যায় এখানে। অ্যান্ড বিকজ প্রোটিন সিনথেসিস হওয়ার জন্য আরএনএ লাগে, সেই আরএনএ গুলো প্রোটিন সিনথেসিসের জন্য আরএনএ লাগবে, সেই আরএনএ গুলো G1 ফেজেই সিনথেসিস হয়ে যায়। G1 ফেজ হাই মেটাবলিক অ্যাক্টিভিটি অফ দ্য সেল, এটা আমি বারবার বলে আসছি তোমাদের, মেটাবলিক অ্যাক্টিভিটি সবসময় হাই থাকে। নেক্সট পয়েন্টে পড়বো, মোস্ট অফ দ্য সেল গ্রোথ টেক্স প্লেসেস হেয়ার। সেলের যে বেশিরভাগ অর্গানেলে ও বেশিরভাগ পার্টের, আমরা আগেই বলেছি 90% পার্ট, 90% বা টোটাল ইন্টারফেজে হয়, তার মধ্যেও আবার মেজর পার্টটা এখানে অর্থাৎ G1 ফেজেই হয়ে যায়। কাজে এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখবে। দ্য ডিসিশন সেল ডিভিশন টেক্স প্লেস ইন দিস ফেজ, যে সেলটা ডিভাইড করবে নাকি করবে না তার ডিসিশনটা এখানেই হয়ে যায়। বিকজ দেখো করবে কি করবে না, যদি মনে করো এই যে পার্টগুলো বললাম, আরএনএ সিনথেসিস, প্রোটিন সিনথেসিস, অর্গানেলি ডাবলিং এক্সেপ্ট মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট, আদার অর্গানেলগুলো ডাবল হচ্ছে, ডাবল হয়ে হয়ে রেডি হচ্ছে যে ডিএনএ সেলসে আমি সিনথেসিস করব, কারণ তারপরেই তাকে এস ফেজে যেতে হবে। ওই যে বলেছিলাম সিডিকে অ্যান্ড সাইক্লিন, অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ অ্যান্ড সাইক্লিন, এই দুটো যে কেমিক্যাল আছে, এই দুটো কেমিক্যাল কন্ট্রোল করছে। হ্যাঁ, আমরা আগেই বলেছিলাম ইঞ্জিন অ্যান্ড গিয়ার বক্স হিসেবে তারা কাজ করে, বলছে যে যদি সেলটা ডিভাইড করার উপযুক্ত হয় তুমি আরেকবার ভেবে দেখো, যদি ঠিক না হয় তুমি আবার ফিরে গিয়ে আবার নতুন করে তোমার সিনথেসিস করো, এখানে একটা সুযোগ দেওয়া হয়। কিন্তু একবার যদি এস ফেজে চলে যায় অর্থাৎ ডিভিশন ফেজে চলে যায় বা ডিএনএ ডাবলিং ফেজ দ্যাট ইজ সিনথেসিস ফেজে যদি চলে যায়, তাহলে সেলটা কিন্তু আর ব্যাক করার সুযোগ থাকে না, ইদার তাকে মরে যেতে হবে বা সেল ডিভাইড করলে যে সেলটা তৈরি হবে দ্যাট সেল উইল বি ভেরি ব্যাড সেল অর ক্যান্সারাস সেল, এইভাবে কিন্তু হয়ে যেতে পারে। কাজে এই জায়গাটা ডিসিশনটা টেক প্লেস করে। ওয়ান বাই ওয়ান ছোট ছোট পয়েন্ট করে তোমাদের এগুলো জানানোর চেষ্টা করছি। চলো, ইন লেট G1 ফেজ, G1 ফেজের লেট পার্টে একটু বলে দিই, দ্য রেস্ট্রিকশন পয়েন্ট অকার্স আর পয়েন্ট। আমরা লাস্ট পয়েন্টে দেখছি অ্যাট দ্য লেস্ট, এই যে দেখো লেট, আমি এখানে জায়গাটা তোমাকে দিই, এই অঞ্চলটাকে আমরা লেট G1 ফেজ বলি, সে জায়গাটা আমরা একটা রেস্ট্রিকশন পয়েন্ট আছে যেটাকে আমরা চেক পয়েন্টও বলে থাকি, চেক করা হচ্ছে। ইফ সেল ক্রসেস আর পয়েন্ট ইট মাস্ট ডিভাইড, এর আগেই যেটা বলে দিলাম, যদি এই যে আর পয়েন্ট অর্থাৎ এই যে যেখান থেকে ক্রস করে সে কোথায় যাবে, সে চলে যাবে এস ফেজে, তাহলে তাকে ডিভাইড করতেই হবে। ইফ সেল ফেল টু ক্রস আর পয়েন্ট ইট ক্যানট ডিভাইড, মনে রাখবে এটা ডিভাইড করতে পারে না, আমি আগেই ব্যাপারটা বলেছি। আর পয়েন্ট ইজ ক্রিটিক্যাল লেভেল অফ স্পেসিফিক প্রোটিন মলিকুল। কোনটা প্রোটিন মলিকুল আমরা এর আগেই আমরা বলে দিয়েছি, ওই যে তোমাদের সিডিকে,
অ্যান্ড সাইক্লিন, এরা দুজনে মিলে এইটাকে কন্ট্রোল করে এবং এগুলো মেনলি প্রোটিন রিলেটেড কতগুলো কেমিক্যাল। নেক্সট একটু ইনফরমেশনে আসি। দিস প্রোটিন মলিকিউলস আর নোন অ্যাজ ট্রিগার প্রোটিন অর ইউ প্রোটিন। এটা কিন্তু খুব অ্যাডভান্স স্টাডি, তোমাদের অ্যাডভান্স স্টাডিতে এই জায়গাটা হয়তো ট্রিগার প্রোটিন, কারণ ওই তো ট্রিগার করবে, কাকে ট্রিগার করবে? এ ট্রিগার করবে কাকে? সবসময় ট্রিগার করে সেল ডিভাইড করবে কি করবে না। একবার যদি গুলি বেরিয়ে যায় ট্রিগারে কি হয়? ট্রিগারে টিপলে সেই গুলিটা আর ফেরত আসে না, ঠিক আছে? তো এই ঘটনাটা মাথায় রাখবে। দিস পয়েন্ট হেল্প দ্য সেল টু ক্রস আর পয়েন্ট। তাহলে কাজে আর পয়েন্টটা এর আগে দেখিয়ে দিয়েছিলাম, ফার্স্ট চেক পয়েন্ট। নাও দিস প্রোটিন আর আইডেন্টিফাইজ অ্যাজ সাইক্লিন অ্যান্ড সিডিকে কাইনেজ। এটা বারবার তোমাদের এর আগেও বলেছি, ইনফরমেশনগুলো এবার ওয়ান বাই ওয়ান সাজিয়ে বলে দিচ্ছি যাতে তোমাদের খুব ভালো বারবার রিপিট করে বলা হচ্ছে মনে থাকে, যেটাকে সেল সাইকেলস ইঞ্জিন বলেও আমরা এর আগে বলে দিয়েছি। টোটাল সেল সাইকেল ইঞ্জিন, ঠিক আছে? সিডিকে একটা ইঞ্জিন, মানে ইঞ্জিনের মধ্যে গিয়ার বক্স একটা পার্ট, তোমরা জানো সবকটাই এটার মধ্যে কাজ করে। নেক্সট পার্টে বলবে ইফ দ্য সেল ক্যানট ক্রস এস পয়েন্ট, মনে করো আর পয়েন্ট, আর পয়েন্টটাকে যদি ক্রস করতে না পারে তাহলে কি ঘটনা ঘটবে? যদি আর পয়েন্ট মানে ফার্স্ট চেক পয়েন্ট G1 and S ফেজে যদি আর পয়েন্ট বা চেক পয়েন্ট এটা যদি ক্রস করতে না পারে, the cell is said to be said as G0 phase। তাহলে G0 ফেজ বলতে কি বোঝায়? কুইসেন্ট ফেজ। যখন সেলটা ডিভাইড করবে না, মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকবে কিন্তু সেল ডিভাইড করবে না, সেলটা পার্মানেন্ট সেল হবে। অর্থাৎ সেলটা যদি আর পয়েন্ট ক্রস না করে, অর্থাৎ G1 থেকে S এ ক্রস না করার ক্ষমতা থাকে, ক্ষমতাটা যদি না থাকে তাকে আটকে দেওয়া হয়, জোর করে আটকে দেওয়া হয়, একটা জায়গায় তোমাকে থাকতে রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে যে চেক করে বাইরে তুমি যেতে পারবে না, তাহলে বলা হবে সেলটি G0 ফেজে আছে, কুইসেন্ট ফেজে আছে, অর্থাৎ আর কোনো সে কাজ করছে না কিন্তু মেটাবলিক্যালি অ্যাক্টিভ হয়ে আছে। তাহলে G0 ফেজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফেজ, এটাকে আমরা রেস্ট্রিকশন ফেজও বলতে পারি। ইট বিকাম আ পার্মানেন্ট সেল, ইট বিকাম আ পার্মানেন্ট সেল and undergoes differentiation, very very important। differentiation নিয়ে কিছু নলেজ তোমাদের এর আগে আমি বলে দিয়েছি, মনে রাখবে। differentiation মানে সেলগুলো কখনো ইলংগেট করে যায়, কখনো আদার শেপে পড়ানো, কখনো স্কোয়ার শেপ হয়ে যায়, কখনো কোনো সেল ট্রায়াঙ্গুলার শেপ হয়ে যায়। মনে রাখবে পার্মানেন্ট সেল হয়ে যাওয়ার পরে আমরা সেলের মধ্যে আমরা যখন এর আগের চ্যাপ্টারগুলোতে পড়িয়েছিলাম যে একটা সেল কিভাবে পার্মানেন্ট হয়ে যায়, এবং পার্মানেন্ট হওয়ার পরে প্রথমত সেলটা মেরিস্টেমেটিক সেল থাকে। মেরিস্টেমেটিক সেল মানে ভাজক কলার সেল বা বিভাজিত হতে থাকে, মেরিস্টেমেটিক গ্রোথ। কন্টিনিউয়াস ডিভাইডিং এর নেচার থাকে, তার শেপটা জেনারেলি ওভাম বা সার্কুলার শেপে থাকে। কিন্তু যদি এই সেলটা পার্মানেন্ট হয়ে যায়, সেলটা যদি কন্টিনিউয়াসলি G0 ফেজে থাকে, তবে থাকতে থাকতে কি হবে? সেলটার মধ্যে একটা শেপের চেঞ্জ আসবে, আর এই সেল শেপ চেঞ্জ করে গিয়ে আমাদেরও যদি হিউম্যান বডি করে বা প্ল্যান্টের বডি করে, প্ল্যান্টের বডিতে যে লিফ পার্ট করবে সেখানে আলাদা আলাদা প্যালিসেড, স্পঞ্জি প্যারেনকাইমা সেল, কোলেনকাইমা সেল, এই যে ডিফারেন্ট টাইপ অফ সেলগুলো তৈরি করবে, এই সেলগুলো কিন্তু একটা পার্মানেন্ট সেল। আর এই পার্মানেন্ট সেলগুলো ডিফারেন্সিয়েটেড সেল, ডিভিশন সেল নয়, ডিফারেন্সিয়েটেড। আর যত সেল ডিফারেন্সিয়েটেড হবে, ডিফারেন্ট শেপ সাইজে চলে আসবে পার্মানেন্ট, তাহলে আস্তে আস্তে করে কিন্তু অর্গানিজম তার শেপ পেতে শুরু করে। আদারওয়াইজ সেলের যদি কোনো ডিফারেন্সিয়েশনই না হয়, তাহলে একটা ক্যালাসের মতো একটা রাউন্ড শেপের একটা সেল গ্রো হয়ে যাবে, সেটার কোনো শেপ অ্যান্ড সাইজ হবে না। একটা প্ল্যান্টের মধ্যে তো তোমরা নানা ধরনের সেল দিয়েই তো এক একটা প্ল্যান্টের বডি, কোনোটা রুট, কোনোটা লিফ, কোনোটা পিটিওল, কোনোটা ফ্রুট, কোনোটা ফ্লাওয়ার, এই যে ডিফারেন্ট শেপের পার্টগুলো তৈরি করেছে, সেগুলো তৈরি করে সবসময় সেল ডিভিশনের তো সেল নাম্বার বাড়ে, কিন্তু সেল ডিফারেন্সিয়েশনে শেপ চেঞ্জ করে, সেল ওই সেলগুলো পার্মানেন্ট সেল হয়ে যায়। আর এই পার্মানেন্ট সেল হয়ে যাওয়া মানে সেল ডিফারেন্সিয়েট করে যায়। পার্মানেন্ট সেল হওয়া মানে ডেড সেল নয়, পার্মানেন্ট সেল মানে প্ল্যান্টের ক্ষেত্রে ডেড সেলও আছে, স্ক্লেরেনকাইমা সেল। আবার পার্মানেন্ট সেলগুলো আনডিভাইডিং, যেটা ডিভাইডেশন পাওয়ার লস্ট করে যাবে, খুব ইম্পর্টেন্ট পার্ট বলছি এটা। তাহলে সেটাকে আমরা বলবো সেল ডিফারেন্সিয়েটেড সেল। আর G0 সেলই সবসময় ডিফারেন্সিয়েট করবে, কিন্তু সেলটা যদি এস ফেজে যায় তাহলে সেলটা ডিভিশন করবে। তাহলে বুঝতে পেরেছো G1 ফেজের কত ইম্পর্টেন্ট। G1 ফেজে যদি থাকে কোন একটা সেল, তাহলে সেই সেলটা ইদার তার সিডিকে আর সাইক্লিন তাকে এস ফেজে চলে গিয়ে সেলটাকে ডিভাইড করে দুটো ডটার সেল করবে, ওকে, ভেরি গুড। আর যদি ওই আর পয়েন্ট বা চেক পয়েন্টটা ক্রস না করে সেলটা শুধুই G1 ফেজে থাকে,
তখন এবং তাকে বারবার করে জি1 ফেজেই পড়ে আছে, তাকে ডিভিশন করতে দেওয়া হচ্ছে না, তাহলে সেলটাকে কি বলবো? ও ডিভিশন হচ্ছে না, পার্মানেন্ট সেল বলবো। আর পার্মানেন্ট সেল অবস্থায় থাকতে থাকতে তার মধ্যে মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়তে বাড়তে সেলটার শেপ অ্যান্ড সাইজই চেঞ্জ হয়ে যায়, এবং সেই শেপ অ্যান্ড সাইজে চেঞ্জ হওয়া সেলটাকে আমরা বলি ডিফারেন্সিয়েটেড সেল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে রাখবে। জি1 ফেজের আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের রেখে দিই। অলসো নোন অ্যাজ গ্যাপ 1 ফেজ, শুরুতেই বলেছি জি1 মানে গ্যাপ 1 ফেজ, জেনারেশন 1 ফেজ, এগুলো প্রত্যেকটার আগে শুরুতেই কিন্তু জি জি কথাটা আছে, তার জন্য গ্যাপের জি, জেনারেশনের জি, সেই থেকে জি1 ফেজটার 1 নাম্বার 1 ফেজ, অথবা প্রি ডিএনএ সিনথেসিস ফেজও বলা হয়। কোন কোন জায়গায় কোন ইনফরমেশনে দেওয়া হয় যে উইচ স্টেজ ইজ কল্ড প্রি ডিএনএ সিনথেসিস, ভেরি ইম্পর্টেন্ট। প্রি মানে যে কোনো কিছুর আগে, তাহলে ডিএনএ সিনথেসিস হবে এস ফেজে, তার আগেরটা অবভিয়াসলি কি হবে? তার আগেরটা অবভিয়াসলি হবে প্রি ডিএনএ সিনথেসিস। কাজে জি1 ফেজেই কিন্তু আমরা আছি, ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে আসি এই কয়টা যা পয়েন্ট বললাম জি1 ফেজের, তোমরা সব কয়টা মনে রাখবে, বুঝিয়ে দিলাম, কারণ এখানে একটা তোমাদের লং ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিয়েছি। এস অর সিনথেসিস ফেজ, এরপরে আমরা চলে আসি এস ফেজ অর সিনথেসিস ফেজ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ অফ দ্য সেল ডিভিশন। আগেই বলেছি কতগুলো ইনফরমেশন, এখন যখন এই দেখো তোমাদের ইনফরমেশনেরও কিন্তু একটা তোমরা গিয়ারে ছিলে, প্রথমে ইনিশিয়েশনে একটু স্ট্রাগল করছিলে, দেখবে এখন বেশ কিছু ইনফরমেশন আমি দিয়ে ফেলেছি যেগুলো বারবার আসতে থাকবে, তার মানে তোমাদের গাড়িটা স্মুথ চলতে থাকবে, মাথার মধ্যে ক্লু পয়েন্টগুলো আসতে শুরু করবে, ক্লু পয়েন্ট আসতে শুরু করবে। এখন এইভাবে যদি এগিয়ে যাও, একদম সেল ডিভিশনের পর যখন শেষে দেখবে একদম পুরো ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেল। আমি এই ক্লিয়ার কনসেপ্টের জায়গায় তোমাদের আছি, কারণ আবারও বলছি, সুযোগ পেলে তোমাদের এরকম ক্লিয়ার কনসেপ্টে যাও, বাট ইট উইল টেক টাইম অ্যান্ড টাইম। ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর গুড টাইম ইনভেস্ট করে এরপরে যখন এই ক্লাসটা হয়ে যাবে না, বিকজ এই সেল ডিভিশন তোমাদের কাছে দেখবে এত ভালো হয়ে গেছে, এত স্ট্রং হয়ে গেছে সেল ডিভিশনে, যে কোনো কোশ্চেন তোমরা প্রায় দেখা যাবে তোমরা অ্যাটেম্প করতে পারছো। আর বড় এক্সাম বা তোমাদের ছোট বোর্ড এক্সাম যেখানেই যাও না কেন, সেল ডিভিশন এবং সেল দ্য ইউনিট অফ লাইফ থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে। কাজে এখানটা বেসিক অফ বায়োলজি সেটা শিখতে হবে। এবার S1 ফেজকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখবে। মেক্স দ্য পিরিয়ড ডিউরিং হুইচ ডিএনএ সিনথেসিস অর রেপ্লিকেশন অলসো টেক প্লেস, এটা কতবার বলে এসেছি, কাজে ওই ইনফরমেশনগুলো এখানে লেখা। ডিউরিং দিস টাইম the amount of DNA per cell doubles, এটা এর আগে তোমাদের বলেছি ডিএনএ ডাবল হয়। ডিএনএ ডাবলটাকে আমরা কিভাবে তোমাদের বলেছিলাম, যদি জি1 ফেজে ডিএনএ তো কিছু হয় না, সেখানে ডিএনএ কে বলা হয়, এটা একটা ফর্মুলা 2C, এটা তো 2 কনস্ট্যান্ট বা 2C একটা অ্যামাউন্ট, 2C কে পিকোগ্রামে 2C দ্য নাম্বার অফ ক্রোমোজোম, এটাকে বলা হয়, ঠিক আছে, কনস্ট্যান্ট সেল। 2C মানে দুটো ডিপ্লয়েড সেল হয়, 2C, এটাকে ক্রোমোজোম ক্রোমাটিড বলে বলা যেতে পারে, ঠিক আছে। চলো 2C মানে আমরা ক্রোমোজোম বা ক্রোমাটিডও বলতে পারি, ঠিক আছে। তার যদি আমরা ডিএনএ কে ওজন করি, ওয়েট করি, ডিএনএ ইজ ভেরি মাইনিউট, তাকে ওজন করা সম্ভব, আমাদের বায়োলজিক্যালি এত সব সূক্ষ্ম যন্ত্রপাতি বেরিয়ে গেছে, তাকে ওজন করা হয় পিকোগ্রামে, ঠিক আছে। সেই পিকোগ্রামটা যখনই সিনথেসিস ফেজে চলে যাবে, সিনথেসিস ফেজে চলে যাওয়ার পরে সেখানে ডিএনএ যে ক্রোমোজোম ছোট ছোট পার্টগুলো যেটা আছে, ক্রোমোজোম নিয়েও তোমরা ভালো করে জানবে পরে, এটা ক্লাস 12-এ ভালো করে বলা আছে যে ক্রোমোজোমের এক একটা পার্টকে আমরা ক্রোমাটিড বলি। সেই ক্রোমাটিড এগুলো, ঠিক আছে, দেখতে যে এরকম ক্রোমাটিড, একটা এরকম ক্রোমাটিড, ঠিক আছে, সেই ক্রোমাটিডটা ডাবল হয়ে যায়। অর্থাৎ ক্রোমাটিড যদি একটা আমি এইভাবে করে দেখাচ্ছি, এটা একটা ক্রোমাটিড একটা, হ্যাঁ, এটা জি1 ফেজে, কিন্তু তারপরে ডবল হয়ে যাওয়ার পর এখানে দুটো, এখানে দুটো, দেখো এই যে এইভাবে আমরা ক্রোমোজোমকে দেখাতে পারি, এই পাশে দুটো হয়েছে, এই পাশে দুটো হয়েছে, দেখো দুটো, এই যে দুটো, এই যে ডাবল হয়ে গেল। জি1 ফেজে কটা থাকলো, এই একটা আমাদের ক্রোমোজোম, এটাকে যদি ক্রোমোজোম ভাবি, এই যে দেখে নাও এটা ক্রোমোজোম, এই ক্রোমোজোম একটা আছে। এরপরে যেই এস ফেজ চলে গেল, এস ফেজে গিয়ে সেটা চলে গেল এই যে দুটো, এই যে দুটো, এই যে দেখো দুটো হয়ে গেল, দেখতে পাচ্ছ দুটো। এটা এই যে 2C থেকে কটা হয়ে গেল, 1 2 3 4, 4C, 2C কনভার্টেড ইনটু 4C। সি মানে এখানে ক্রোমাটিড দিয়েও ধরা যেতে পারে, এক একটাকে, এটা ক্রোমাটিড, 2 ক্রোমাটিড, তাহলে একটা ক্রোমোজোম নিজে বুঝি, 2 ক্রোমাটিড, এখানে একটা অ্যাড হলো, এখানে আরেকটা অ্যাড হলো, তাহলে কত, 4C হয়ে গেল। ডিএনএ এর যে পরিমাণটা খুব ইম্পর্টেন্ট, ডাবল হয়ে গেল। বাট ক্রোমোজোমটা তো ছাড়েনি, একটা সেন্ট্রোমিয়ার এখানে পার্ট আছে, সেন্ট্রোমিয়ারের কাছে ক্রোমোজোমটা লেগে থাকে, ঠিক আছে। সেই যে লেগে থাকে বলে আমরা শুধু সেন্ট্রোমিয়ার কাউন্ট করে ক্রোমোজোম কাউন্ট করব।
অর্থাৎ আমি আরেকবার বলে দিচ্ছি, পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবার মনে করো প্রথমে যখন G1 এ ছিল তখনও সেন্ট্রোমিয়ার একটাই ছিল, যখন এস ফেজে গেল তখন ডিএনএটা শুধু ডাবল হলো, কিন্তু সেন্ট্রোমিয়ারটা ডিভাইড করেনি। কারণ মনে রাখবে মাইটোসিসের প্রধান 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 মেইন টার্গেটই হচ্ছে এই সেন্ট্রোমিয়ারটাকে আলাদা করে দেওয়া। মনে রাখবে সেলের সবকিছু ডাবল হয়ে যায় কিন্তু সেন্ট্রোমিয়ারটা ডাবল হয় না। মনে রাখবে এই যে এস ফেজে সেন্ট্রোমিয়ার কিন্তু একটাই থাকে। তার মানে হিউম্যান সেলে G1 ফেজে আমাদের কটা ক্রোমোজোম থাকে? 46টা ক্রোমোজোম থাকে। আমাদের আমাদের সেন্ট্রোমিয়ার বলি আমরা, ক্রোমোজোমের সেন্টারে যে থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলি। সেই সেন্ট্রোমিয়ারের সংখ্যাটা 46ই হবে। সেই 46টা যখন এখানে চলে আসবে তখন গিয়েও কিন্তু সে সেন্ট্রোমিয়ার 46ই থাকবে, কিন্তু তার উপরে শুধু ক্রোমাটিডটা ডাবল হয়েছে, বাট এই জুড়ে থাকা জায়গাটা, যে মাঝখানে জুড়ে থাকা জায়গাটার কোনো চেঞ্জ আসেনি, জাস্ট এখান থেকে ডাবল এখান থেকে ডাবল জুড়ে আছে। তাহলে সেন্ট্রোমিয়ার কাউন্ট কটা হবে? ওই 46টাই হবে। তাহলে ক্রোমোজোম নাম্বারও 46টাই থাকবে, কিন্তু তার ডিএনএ অ্যামাউন্টকে ডাবল করতে হচ্ছে, বিকজ দুটো সেলের মধ্যে তাকে ডিভাইড করে দিতে হবে তো, এবং ডিভাইড করতে গেলে সেন্ট্রোমিয়ারটাকেও তো ভাগ করতে হবে। আর এই সেন্ট্রোমিয়ারের ভাগটাই হয় মাইটোটিক ফেজে বা ডিভিশনাল ফেজে, মিয়োসিসের ক্ষেত্রেও তাই। কাজে সেন্ট্রোমিয়ারকে আমরা আলাদা করব, এটাই আমাদের টার্গেট। মাইটোটিক ফেজ তাহলে দরকারই হতো না, মাইটোটিক ফেজে দরকারই হতো না যদি সেন্ট্রোমিয়ারকে ডিভাইড করতে না হতো। সেন্ট্রোমিয়ারকে যেই ডিভাইড করে গিয়ে আবার ইন্ডিভিজুয়াল ক্রোমোজোমে কনভার্ট করে দেওয়া হলো, ক্যারিওকাইনেসিস কমপ্লিট হয়ে যায়, তারপরে সাইটোকাইনেসিস হয়, সেলটা দুটো সেলে কনভার্ট হয়ে যায়। আশা করি বিষয়গুলো বুঝতে পারছো, এছাড়া তার সুযোগ নেই বোঝানোর, আমি অনেক উদাহরণ দিয়ে বোঝালাম, খুব ইম্পর্টেন্ট পার্ট। এবার আরেকটা ইম্পর্টেন্ট পার্টে আসি। ইফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট অফ ডিএনএ ডিনোটেড বাই 2C, এর আগে আমি তোমাকে বলে দিলাম, and then increase to 4C, এরপরে গিয়ে সেটা 4C তে কনভার্ট করে যা দেখালাম। However, there is no increase in chromosome number, very very important, no increase in chromosome number, that is 46 number of chromosome will remain 46 if the cell had diploid or 2n number, diploid number or 2n number, diploid মানে জানো anything 2n is called diploid, আর anything ক্রোমোজোম নাম্বারে যদি n নাম্বার অর্থাৎ হাফ অফ দ্য ক্রোমোজোম হয় তাকে হ্যাপ্লয়েড নাম্বার বলে। আমরা কথাটা বলে রাখলাম প্রসঙ্গে। The number of chromosome at G1 even after S phase, the number of chromosome remain the same, that is 2n. তাহলে 2n will be 2n, এই যে 2n ছিল কোথায়? G1 ফেজে, এর আগে বলেছিলাম। এবার S ফেজে যাওয়ার পরেও the chromosome number will remain 2n chromosome number, but the amount of chromosome আলাদা, ওজন, ওয়েট। তাহলে যদি এবার পিকোগ্রামে যদি বলি, যে কোনো পিকোগ্রাম তোমাকে যদি বলা হয় ডিএনএ G1 এ আছে 10 পিকোগ্রাম, তাহলে এস ফেজে গিয়ে তার ওয়েট কত হবে? অবভিয়াসলি উইল একদম চোখ বন্ধ করে বলে দাও, দ্যাট উইল বি 20 পিকোগ্রাম, ডাবল হয়েছে। বাট বলা হবে কোন একটা অর্গানিজমের ক্রোমোজোম নাম্বার ইজ 14 in G1 phase, after S phase the chromosome number will be dash, will be same 14টা 14ই থাকবে, ডাবল হবে না। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এগুলোই মনে রাখতে হবে খুব ভালো করে। দেন অ্যানাদার ইনফরমেশন আসছি, ইন অ্যানিমাল সেল ডিউরিং এস ফেজ ডিএনএ রেপ্লিকেশন বিগিনস ইন নিউক্লিয়াস অ্যান্ড দ্য সেন্ট্রিওল ডুপ্লিকেটস ইন দ্য সাইটোপ্লাজম। এই জায়গাটা খুব একটা ইম্পর্টেন্ট হয় ইন অ্যানিমাল সেল, এটা স্পেশালি এই জায়গাটা কিন্তু খুব ডিটেলে ইনফরমেশন দিচ্ছি, ছোট ছোট জায়গাগুলো মনে রাখবে। অ্যানিমাল সেলের ক্ষেত্রে জানবে, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কোনো সেন্ট্রিওল নেই, বাট দেয়ার ইজ নো চান্স অফ ডুপ্লিকেশন বা নো নিড টু ডুপ্লিকেট। বাট অ্যানিমাল সেল, তুমি আমি অ্যানিমাল সেল, আমাদের এস ফেজে আরেকটা ঘটনা ঘটে। এস ফেজে মনে রাখবে ডিএনএ সিনথেসিসের সাথে সাথে সেন্ট্রিওলটাও ডুপ্লিকেট করে, এই জায়গাটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে সেন্ট্রিওল ডুপ্লিকেশন, এটাও কিন্তু একদম একটা এমসিকিউ প্রশ্ন, সেন্ট্রিওল ডুপ্লিকেটেড ইন এস ফেজ, বাস এইটুক মাথায় মনে রাখবে। অ্যাট দ্য সেম টাইম ডিএনএও সেখানে রেপ্লিকেট করে। সেন্ট্রিওল ডুপ্লিকেটস ইন সাইটোপ্লাজম, মনে রাখবে দুটো জায়গায় তো কাজ হয়। G1 ফেজে মেইন ঘটনাগুলো সাইটোপ্লাজমে হয় G1 ফেজে, এস ফেজে মেইন ঘটনাগুলো ক্যারিওপ্লাজম
বা নিউক্লিওপ্লাজম বা ইনসাইড দ্য নিউক্লিয়াস হয়, বিকজ নিউক্লিয়াসের ইনসাইডে ডিএনএ থাকে। এবার প্যারালাল দুটো জায়গায় দুটো ঘটনা ঘটছে। একটা মাঝখানের ঘর যেটা নিউক্লিয়াসের ঘর, সেখানে ডিএনএ তো তার অ্যামাউন্ট ডাবল করছে রেপ্লিকেশন করে দিয়ে। ক্লাস 12-এ গিয়ে রেপ্লিকেশনের পুরো প্রসেস পড়তে হবে, ভেরি ইন্টারেস্টিং। যারা আমার কাছে থাকবে, যারা আমার কাছে পড়ে যাবে, তারা দেখবে এত ইজিলি এই ইনফরমেশনগুলো আসবে ক্লাস 12-এ তোমাদের কাছে। ইউ উইল লাভ। 11-এ হয়তো অনেক বোর্ড চ্যাপ্টার থাকতে পারে, তোমাদের লাগতে পারে, কিন্তু ক্লাস 12-এ আরো ইন্টারেস্টিং চ্যাপ্টার আছে, দারুণ লাগবে। আমি একেবারে ইন ডেপথ তোমাদের আলোচনা করে দেবো সেগুলো। যারা পড়ছে তাদের কাছে তোমরা এটা জিজ্ঞাসাও করে নিতে পারো সব জায়গাতে। কাজে এটা দেখবে যে সেন্ট্রিওলটা কিন্তু এস ফেজে ডুপ্লিকেট করে। এই যে ইনফরমেশন গুলো দিয়ে রাখছি, এগুলো এত বেশি কাজে লাগবে তোমাদের, তোমরা ভাবতে পারবে না। দেখবে তুমি যখন সবশেষে সেল ডিভিশনটা খালি সাধারণ জিনিস পড়েছি তা নয়, স্কুলে বা কলেজে বা অন্য জায়গায় দেখবে খুব ছোট 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 করে খালি সেলটা এলো, ডিভাইড করলো, চলে গেল, ব্যাস। কিন্তু আমি ওয়ান বাই ওয়ান ছোট 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 ঘটনাগুলো এখানে ডিটেল দেওয়ার চেষ্টা করছি। ইউ হ্যাভ টু রিমেম্বার দিস থিং। কাজে তোমাদের আশা করি যারা ভালোভাবে ক্লাস করতে চাও তাদের এটা ভালো লাগবে। এস ফেজের এবার বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছি। আমরা এস ফেজে আছি, তারপরে যাব কোন ফেজে? G2 ফেজে। চলো এস ফেজে আছি। ইট ইজ অলসো কল্ড সিনথেসিস ফেজ বিকজ ডিএনএ সিনথেসিস টেক প্লেস। অনেকবার বলেছি, ইন দিস ফেজ দ্য সেল ডাবল ইটস ডিএনএ কন্টেন্ট। এটা আগে বলেছি 2C টা 4C হয়ে যায়। দ্য ডুপ্লিকেশন অফ ডিএনএ ইজ নোন অ্যাজ রেপ্লিকেশন। কিছুক্ষণ আগে তোমাদের বলেছি যে রেপ্লিকেশন নিয়ে আমরা ক্লাস 12-এ পড়াবো। দিস টেক্স প্লেস ইন এস ফেজ। বলেছি মোস্ট অ্যাক্টিভ এনজাইম ডিএনএ পলিমারেজ এখানে কাজে লাগে। কারণ এই যে আজকে একটা জিনিস নিয়ে বললাম ক্লাস 12-এ, এই ডিএনএ পলিমারেজ নিয়ে তোমাদের এত গল্প বলবো, বুঝবে যে রেপ্লিকেশনের ক্ষেত্রে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তাকে সব্যসাচী বলা হয়। কেন সব্যসাচী? সব কাজ করতে পারে ডিএনএ পলিমারেজ। এই ডিএনএ পলিমারেজের ইনফরমেশনটা কিন্তু এখান থেকে নিয়ে রাখবে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন। কাজে আমি পরপর তোমাদের দাগ দিয়ে বলে যাচ্ছি, ডিএনএ পলিমারেজ ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ এনজাইম ইন কোথায়? এস ফেজ অর সিনথেসিস ফেজ অর ডিএনএ রেপ্লিকেশন ফেজ। কত নামে আমরা একে বলতে পারি, বাট কমনলি known as এস ফেজ, সিনথেসিস ফেজ। চলো আমরা নেক্সট ইনফরমেশন আসি। ডিএনএ রেপ্লিকেশন ইজ ক্যারেক্টারিস্টিক অফ এস ফেজ। রেপ্লিকেশনটা মেইনলি এস ফেজ জায়গায় দেখানো হয়। চলো, হিস্টোন প্রোটিন আর সিনথেসিস ইন এস ফেজ। দেখো এই ইনফরমেশন গুলো এত বেশি রাখতে হবে, কারণ আজকে যদি এই ইনফরমেশনটা তোমাদের ভালো করে রাখো, আমি যখন ক্লাস 12-এ এগুলোর কম্পেয়ার করব তখন আবার আমাকে সেল ডিভিশন নিশ্চয়ই পড়াতে হবে না। এগুলো তোমরা কিছু ইনফরমেশন এখন রেখে যাও, কারণ হিস্টোন প্রোটিনের ইনফরমেশনটা তোমাদের রাখতে হবে এখান থেকে। কারণ হিস্টোন প্রোটিনের গল্প এর আমরা বায়োমলিকুল চ্যাপ্টারটা তোমাদের পড়াতে হবে। বায়োমলিকুলে হিস্টোন প্রোটিনের গল্প আছে কিছুটা, কিন্তু এবারে আমি তোমাদের হিস্টোন প্রোটিন নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। হিস্টোন প্রোটিন একটা ছোট্ট ছোট্ট পজিটিভ চার্জের প্রোটিন, আর ডিএনএ নেগেটিভ চার্জ হয়। প্রোটিন পজিটিভ চার্জ পিপি, ডিএনএ নেগেটিভ চার্জ। এবং পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জের মধ্যে যখন হিস্টোন প্রোটিনের মধ্যে আসবে তখন ডিএনএ কয়েল করবে। মনে রাখবে এই হিস্টোন প্রোটিনটা থাকে না বলে প্রোক্যারিওটিক সেলে ক্রোমোজোমও ঠিক মতো হতে পারে না, এবং তার জন্য আমাদের নিউক্লিয়াসটাও ভালো করে তৈরি হতে পারে না, স্ক্যাটার্ড অবস্থায় থাকে। কিন্তু ইউক্যারিওটিক সেল বা আমরা এই যে আমাদের সেলগুলো, সেখানে গিয়ে হিস্টোন প্রোটিনকে সারাউন্ড করে ডিএনএটা প্যাচ খেয়ে ক্রোমোজোম হয়। তাহলে যদি আমার বডি থেকে আমি হিস্টোন প্রোটিনকে সব সরিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? ক্রোমোজোম ফর্ম করবে না, শুধু ডিএনএ গুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আনকয়েল অবস্থায় থাকবে, কয়েলড হবে না। এগুলো ভালো করে বুঝবো, কারণ এরপরে যে কয়েলিংটা পড়াবো, যখন ক্রোমোজোম তৈরি হবে প্রোফেজ পড়াবো, তখন এই জায়গাগুলো কাজে লাগবে। কারণ প্রোফেজ ক্রোমোজোমটাকে কয়েলিং করতে হয়, এটা জানবে। কাজে কয়েলিং করার জন্য কাজে লাগে হিস্টোন প্রোটিন, কয়েলিং এর জন্য কাজে লাগে হিস্টোন প্রোটিন। একটা উল ছড়িয়ে ছিটিয়ে আছে, তাকে যদি তুমি গুটিয়ে রাখতে চাও, তাকে মাঝখানে ছোট্ট একটা কাগজ বা একটা কাঠি লাগবে না? সে কাঠিকে সেন্টার করে তারপরে উলটাকে পেঁচাবে না, মনে আছে? তাহলে ওই যে কাঠিটা তো লাগছে পেঁচানোর জন্য। এবার কেউ বলবে স্যার আমি উলটাকে দিয়ে আগে লম্বা বানিয়ে নেবো তারপরে পেঁচাবো। সেটা তো তুমি উল দিয়ে বানায়, যারা অনেকে কায়দা করেছে। কিন্তু সব থেকে ভালো হয় একটা যদি একটা রিলের মতো থাকে। দেখবে আমাদের বাড়িতে যে সুতোর রিল হয়, রিলগুলোর মাঝখানে একটা কাগজের পুরো রোল থাকে না, যাকে সেন্টার করে দিয়ে পুরো সুতোগুলো পেঁচানো হয়। ওই যে রিলের ওই যে কাগজের যে রোলটা, যে কোনো সুতোর রিল দেখেছো, হ্যাঁ, থ্রেডের রিল,
রিল বলা হয়, সে তাকে সেন্টার করে পেঁচানো হয়। ওই রিলটা অ্যাকচুয়ালি হিস্টোন প্রোটিন, ভেরি ইম্পর্টেন্ট বলে দেন, হিস্টোন প্রোটিন মনে রেখো। হিস্টোন প্রোটিনের চারদিকে কে পেঁচিয়ে যায়? ডিএনএ থ্রেড কয়েল করে। তাহলে হিস্টোন প্রোটিন গুলো কি করতে হবে? এখানেই সিনথেসিস করতে হবে। এখানে মনে রাখবে G1 এও হয়, এসেও হয়। এই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, কারণ হিস্টোন প্রোটিন কোন কোন বইতে লেখা আছে G1 ফেজে হয়। ইয়েস, মোস্ট অফ দ্য হিস্টোন G1 এই হয়। আবার কিছু কিছু হিস্টোন প্রোটিন, কারণ এখানে আমরা এরপরে মিওসিসে পড়াবো, দেখবে মিওসিসে এই যে রেপ্লিকেশনটা গোটাটা হয় না, কিছুটা খুব 0.3 to 0.5% ডিএনএ সিনথেসিস হয় না মিওসিস। আমি এখনই বলে রাখলাম, পরে কিন্তু আবার এই প্রসঙ্গটা তুলব। মনে রাখবে আদার দ্যান মিওসিস যে কোনো ধরনের মাইটোসিস আর মাইটোটিক ডিভিশনে রেপ্লিকেশন আর সিনথেসিস কমপ্লিট হয় কোথায়? এস ফেজে, সিনথেসিস ফেজে। কিন্তু মিওসিসের ক্ষেত্রে মানে 0.3 থেকে 0.4% হয় না। এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, যখন মিওসিস পড়াবো তখন বুঝবে। ওয়ান্স এ সেল ডাবলস ইটস কন্টেন্ট, ডিএনএ যখন ডাবল করে যাবে, ইট মাস্ট ডিভাইড টু রেসিডিউ ইটস ডিএনএ কন্টেন্ট টু দ্য নর্মাল। এটাকে কিন্তু আবার তাকে নর্মালে ফিরে আসবার জন্য আবার তাকে ডিভাইড করতে হবে, এম ফেজে তাকে যেতেই হবে, মাইটোটিক ফেজে তাকে যেতেই হবে। এই জায়গায় ওই G1 ফেজের মতো ব্যাক করে যাবার সুযোগ হয় না। বারবার ইনফরমেশনগুলো দিচ্ছি যাতে সহজে তোমাদের মনে থাকে। ডিউরিং G2 ফেজ কি গল্পটা হয়? প্রোটিনস আর সিনথেসাইজড ইন প্রিপারেশন ফর মাইটোসিস। এখানে মাইটোসিসের জন্য কিছু কিছু প্রোটিন থাকে, যার জন্য সেই প্রোটিনগুলো সিনথেসিস করে G2 ফেজে। ঠিক আছে, আমরা G2 ফেজে ঢুকে যাচ্ছি। এস ফেজের মূল গল্পগুলো বলে দিয়েছি। হোয়াইল সেল গ্রোথ কন্টিনিউস, দেখো টোটাল ইন্টারফেজেই সেলটা গ্রো করে, এটা কিন্তু বারবার গ্রোথ, আমরা সেলের গ্রোথ বলেছি। কাজেই যখন G1 ফেজে ছিল তখনও সেলের মধ্যে ডাবলিং হচ্ছিল, সেল গ্রো করছিল। এস ফেজেও সে ডিএনএ অ্যামাউন্ট ডাবল করলো, দ্যাট মিনস সেটা তো গ্রোথ। এখানে হিস্টোন প্রোটিনের ডাবলিং হলো কিছুটা, আর অ্যানিমেল সেলের ক্ষেত্রে সেন্ট্রিওলের পরিমাণটা ডাবল হয়েছে এস ফেজে, তাহলে সেল গ্রো করছে। অ্যান্ড G2 ফেজের এবারে আমরা এন্ট্রি নিয়ে ফেলেছি। G2 ফেজে গিয়ে সেলটা আবার তার গ্রোয়িংটা কন্টিনিউ করে। ব্যাপারটা অনেকটা এইরকম ভাবে বুঝতে পারা যায়। কিছু কিছু যদি কোনো কিছু ডিএনএ বলে দেয় যে G1 ফেজে কিছু ইনকমপ্লিট থাকে, সেটা গিয়ে G2 ফেজে কিছুটা কমপ্লিট করবে। তবে G2 ফেজের নিজস্ব কিছু এক্সক্লুসিভ কিছু ফাংশন আছে, যেগুলো তোমাদের এখন আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো। আমরা কোন পয়েন্টটাকে বলে যাচ্ছিলাম? দেখো এবারে আমরা চলে এসেছি দিস ফেজ, দ্যাট ইজ দ্য G2 ফেজ, যেটা নর্মালি 3.5 to 4.5 আওয়ার লেগে থাকে, এবং এটা ইন্টারফেজের ওয়ান অফ দ্য শর্টেস্ট ফেজ। মনে রাখবে ইন্টারফেজের মধ্যে শর্ট ফেজ কোনটা, এইভাবে আলাদা আলাদা করে কোশ্চেন আসে। ইন্টারফেজের লংগেস্ট শর্টেস্ট ফেজ নিয়ে আমাদের একটা ডাউট থাকে, বিকজ অ্যানিমেল সেল হলে আমরা জানবো যে এস ফেজ ইজ দ্য লংগেস্ট ফেজ, G1 ফেজ লিটল বিট অফ শর্টার, বাট G1 ইজ দ্য শর্টেস্ট ইন বোথ দ্য কেসেস, অ্যানিমেল অর প্ল্যান্ট সেলে। দুটোর ক্ষেত্রে G1টা কিন্তু সব থেকে ছোট, G2 ফেজটা সব থেকে ছোট হয়ে যাবে। চলো এবার G2 ফেজের মেইন কিছু প্রবাবল ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়বো। G2 ফেজ অলসো কল পোস্ট ডিএনএ সিনথেসিস ফেজ, তাই না? ডিএনএ সিনথেসিস এর আগে এসে হয়ে গেছে, তার জন্য প্রি কোনটা ছিল? G1 ফেজ। পোস্ট কোনটা হবে? G2 ফেজ। প্রি মাইটোটিক গ্যাপ ফেজ, এটাকে আমরা প্রি মাইটোটিক গ্যাপ ফেজও বলে থাকি। ইন্টেন্সিভ সেলুলার সিনথেসিস, এই একই রকম ভাবে সেলুলার সিনথেসিস যেরকম G1 এ ছিল, G2 লেভেলেও বেশ কিছু সেলুলার অর্গানেলের সিনথেসিস হয়ে থাকে। ইনক্রিজ ইন এনার্জি স্টোর, এটিপি, এই জায়গাটা এনার্জি এটিপি এই জায়গা স্টোর হয় আমরা যত ফুড খাই, কারণ মনে রাখবে এটিপির আবার মাইটোটিক ফেজে গিয়ে একটা এক্সেসিভ দরকার পড়বে, বিকজ সেটাকে চলতে গেলে এনার্জি রিকোয়ার করবে। সেই এনার্জিগুলো এটিপি গুলো এই G2 ফেজেও সিনথেসিস জারি রাখে। এছাড়া ডিভিশন অফ মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট অকার্স হিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলেছিলাম G1 ফেজে এক্সেপ্ট মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট, তারা G2 ফেজে ডাবলিং করে, এবং G2 ফেজে কিন্তু অ্যাট দ্য সেম টাইম ডিএনএরও কিছু ডাবল হয়ে যায়, সেটা হয়ে যায় মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা আগেই বলে দিলাম। স্পিন্ডল ফাইবারস আর সিনথেসাইজ, কারণ মাইটোটিক ফেজে যে কোনো মাইটোসিস, সেটা প্ল্যান্ট হলো বা অ্যানিমেল হলো, সবার
স্পিন্ডেল, স্পিন্ডেলটা কি একটু পরে মাকু বাংলায় বলে, মাকু, এরকম এরকম দেখতে, একদম এরকম দেখতে, দুটো যে এন্ড থাকে, দুটো পয়েন্টেড এন্ড থাকে একটা স্ট্রাকচার। মাকুটা কি, স্পিন্ডেলটা কি? মাকু বলতে বা স্পিন্ডেল বলতে আমাদের হ্যান্ডলুম, তাঁতের কারখানা, হ্যান্ডলুমের ক্ষেত্রে যখন তারা তাঁত বনে, এইভাবে এইভাবে টেনে দিয়ে তাঁত বনে, সে তাঁত বোনার সময় একটা ওই স্পিন্ডেলটা এপাশ ওপাশ করে, তাহলে যে ক্রস থ্রেড যেগুলো হয়, ক্রস থ্রেডগুলো ওই স্পিন্ডেলের মধ্যে পেঁচানো থাকে, আর লম্বা লম্বা থ্রেডগুলো আগে থেকেই প্রিফিক্স করা থাকে। এটা দেখেছো তোমরা হ্যান্ডলুম কোনো কোনো ছবিতেও দেখতে পারো, এরকম ক্রস করে ওরা এরকম ক্রস ক্রস করে নেমে যেতে থাকে, এই যে ক্রসের মাঝখান দিয়ে চলে যায়, স্পিন্ডেল বলা হয় তাকে। হ্যাঁ, ওই স্পিন্ডেলটার দেখতে স্পিন্ডেলের মতো হয় বলে এটাকে স্পিন্ডেল নাম দেওয়া আছে, যেটা মাইটোসিসে, মিওসিসে এগুলো আমরা ওই মেটাফেজ ফেজে দেখতে পাবো। আগেই বলে রাখলাম তোমাদের, ঠিক আছে, পরে দেখতে পাবে। সেই স্পিন্ডেল ফাইবারগুলো, অর্থাৎ যে স্পিন্ডেলটার দুপাশে ওই যে দুপাশে দুটো সেন্ট্রিওল থাকে, আমি আগেই বলেছি, দেখাবো একটু পরে ছবিতে, সেই স্পিন্ডেলগুলো জুড়ে থাকে কি দিয়ে, ওই স্পিন্ডেল যে ফাইবারগুলো সেগুলো সিনথেসিস হয় G2 ফেজে। তাহলে G2 ফেজের কিন্তু তোমরা কনস্ট্যান্ট নাম্বারগুলো আমি আরেকবার বলে দিচ্ছি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সেই সঙ্গে মাইক্রোটিউবিউল, এগুলো সিনথেসিস হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট পার্ট, এগুলো মাথায় রাখবে। রেস্ট অফ দ্য সেলুলার সিনথেসিস টেক্স প্লেস, অর্থাৎ যে সিনথেসিস গুলো G1 ফেজে, বা সেলের মধ্যে তো অনেক কম্পোনেন্ট আছে, সবগুলো কম্পোনেন্ট তোমরা জানো, এক এক করে আরো যখন ফিউচার ক্লাস হবে, মাস্টার ডিগ্রিতে যদি কেউ পড়া দেখবে, আরো এটার উপরে ডেপথ নলেজ আছে, সেই ডেপথ নলেজে গিয়ে দেখবে আরো অনেক ছোট 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 পার্ট আছে। হ্যাঁ, আমরা যদি বলা হয় স্কেলিটাল, আমরা বলি সাইটোস্কেলিটাল স্ট্রাকচার, যেটা মাইক্রোটিউবিউল দিয়ে হয়, সেটাও কিন্তু এই G2 ফেজেই হয়। অর্থাৎ গ্যাপ 2 ফেজে, অর্থাৎ গ্যাপ 1 ফেজে যেগুলো কম ছিল, বা সিনথেসিস ফেজে যেগুলো কম ছিল, সেগুলো গিয়ে গ্যাপ 2 ফেজে। এরপরে এই টোটাল ইন্টারফেসটা শেষ হয়ে যাবে গ্যাপ 2 ফেজে। গ্যাপ 2 ফেজটা যদি খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যেতে পারে, তখন সেলকে বলা হয় নাও ইউ ক্যান গো টু দ্য মাইটোটিক ফেজ অর ডিভিশনাল ফেজ। চলো কিছু এনসিইআরটির প্রবলেমের ক্ষেত্রে আমরা বলে পাই যে প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিম্যাল সেলের মাইটোসিসটা কিভাবে হয়ে থাকে জানবে। সাম প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এরা পয়েন্ট, কিছু কিছু পয়েন্টে মনে রাখবে, যেখানে মেরিস্টেমেটিক পয়েন্ট বলা হয়, এটা প্ল্যান্ট সেলের অল ওভার বডিতে থাকে না, কোথাও স্টেমে থাকে, কোথাও লিফ পার্টে থাকতে পারে, কিছু কিছু পয়েন্টে, অর্থাৎ যেখানে মেরিস্টেমেটিক। মনে রাখবেন নোড, ইন্টার নোড নয়, নোড। প্ল্যান্টের ক্ষেত্রে নোড এর আগে মরফোলজিতে পড়েছিলে, নোড যেখান থেকে লিফ, ফ্লাওয়ার এগুলো বেরোয়, সেই নোড পার্টের মধ্যে মেরিস্টেমেটিক গ্রোথ হয়, সেই পয়েন্টে লাইফ লং প্ল্যান্টের গ্রোথ হয়ে থাকে। সেই জন্য এই গ্রোথটা আনলিমিটেড পয়েন্টে হবে, এবং এটা আনলিমিটেড সারা জীবন ধরে চলবে। বাট অ্যানিমেলের ক্ষেত্রে এটা কিন্তু আনলিমিটেড হবে না। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো তোমাদের মাথায় রাখতেই হবে। বলবে অ্যানিমেল সেলে গোটা বডিতেই কোনো না কোনো পার্টে সেল চলে, কিন্তু এটা লিমিটেড। মনে রাখবে, একটা ছোট বাচ্চা যখন বড় হয়, মানুষের ক্ষেত্রে সেটা 18 বা 21 এজ অবধি হয়, তাদের হোল বডিতে বিভিন্ন জায়গায় হয়, কিন্তু আবার লিমিটেড, একটা সময় পরে গোটাটা থেমে যায়। কেন লিমিটেড? তার অ্যাকর্ডিং টু নেসেসারি সেলগুলো ডিভাইড করবে। মনে করে আজকে আমার মতো এজে আমি তো পার্মানেন্ট সেল হয়ে গেছে বেশিরভাগ, কিন্তু আমারও মনে রাখবে স্কিন সেল, হেয়ার ফলিকল সেল, আমাদের লিভার সেল, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকে, ঠিক আছে? এটা কিন্তু ডিভিশনটা কখনো থামে না, কিন্তু অল বডিতে হয়ে যায় কোনো কোনো পয়েন্টে, কিন্তু এরা কোনো কোনো পার্টে রয়ে যায় লিমিটেড। মনে রাখবে, এটা দু একটা ইম্পর্টেন্ট পার্ট বলছি। সাম পয়েন্টে হয় প্ল্যান্টে, আর অল বডি পার্টে হবে অ্যানিম্যাল সেলে, এবং সেটা লিমিটেড গ্রোথ হবে। লিমিটেড গ্রোথটা তো তোমরা জানোই, আমাদের একটা সময় পরে গ্রোথ থেমে যায়। কিন্তু একটা প্ল্যান্টের বুড়ো বয়সে, ওল্ড এজেও দেখবে প্ল্যান্টের থেকে একটা ডাল বেরিয়ে এলো বা একটা ব্রাঞ্চ বেরিয়ে এলো, তাহলে ওই ব্রাঞ্চটাও কিন্তু একটা গ্রোথের মধ্যেই পড়ে, বা গাছটাকে লম্বাও করতে পারে। সেই জন্য আনলিমিটেড গ্রোথ হয়ে থাকে। হাউ ডু প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল কন্টিনিউ টু গ্রো অল দেয়ার লাইফস? এই জায়গায় এই দুটো পয়েন্ট তোমরা আনসার করে দেবে। এটা হচ্ছে মেন আনসার দিয়ে দেওয়া হলো। ডু অল সেল ইন প্ল্যান্ট ডিভাইড অল দ্য টাইম? বলবে অল সেল না, বলবে সাম পয়েন্ট, সাম পয়েন্টেড সেলে মেরিস্টেমেটিক সেলস ক্যান ডিভাইড। আবার কিছু কিছু সেল পার্মানেন্ট হয়ে গেছে, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম G0 ফেজ। G0 ফেজ থেকে হোয়েন নেসেসারি তখন সেই সেলগুলো আবার ডিভাইড করতে পারে। যেমন হাত একটা কেটে গেল কোথাও, সে হাত যদি কেটে যায়, প্রথমে একটা হাতের সেলগুলো মনে করো G0 কন্ডিশন আছে, সেলগুলো ডিভাইড করছে না, পার্মানেন্ট হয়ে আছে। সেলগুলো ওই সিডিকে সাইক্লিন তাকে এস ফেজে নিয়ে যাচ্ছে না, তাহলে সেলগুলো পার্মানেন্ট আছে, কিন্তু ওই সেলগুলোই কোথাও কাট হয়ে গেল,
তাহলে সেলগুলো ড্যামেজ হয়ে গেল। যদি কাটটা কাটি থাকে তাহলে তো সারা জীবন ধরে কাট থাকবে। তখন করবে কি, আদার সেলের সহায়তা, আদার সেল থেকে ইনফরমেশন নিয়ে ওই কাট পার্টটা ভরে যাবে, কারণ ডিএনএ তখন আমাদের বডির সেটাকে সেভাবে ইনফরমেশন দেবে, এবং কোনো সেল তখন আবার G0 থেকে হেল্প করে তাকে আবার ডিভিশনাল ফেজেও চলে আসতে পারে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট কথা মনে রাখবে। ডু ইউ থিঙ্ক অল সেল কন্টিনিউ টু ডিভাইড ইন অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল? তার ক্ষেত্রে এই যে আনসারটা, কাজে এটা মেজর আনসার, এটা মনে রাখবে, এই আনসারটা রাখবে। আনসারটা অলরেডি তোমাদের আমি দিয়ে দিয়েছি যে সমস্ত সেলে, প্ল্যান্টের ক্ষেত্রে সাম পয়েন্টে আনলিমিটেড গ্রোথে হয়, অ্যানিমেলের ক্ষেত্রে অল ওভার দ্য বডিতে হয়, বাট লিমিটেড গ্রোথ হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট দিলাম। ক্যান ইউ টেল দ্য নেম অ্যান্ড লোকেশন অফ টিস্যু হ্যাভিং সেল দ্যাট ডিভাইড অল দেয়ার লাইফ টাইম ইন হায়ার প্ল্যান্টস? কোন জায়গাটা হয়ে থাকে? মেরিস্টেমেটিক সেলে হয়ে থাকে, নোডে হয়ে থাকে। ডু অ্যানিম্যাল হ্যাভ সিমিলার মেরিস্টেমেটিক টিস্যু? অ্যানিম্যালের ক্ষেত্রে এরকম কোনো মেরিস্টেমেটিক টিস্যু হয় না, ঠিক আছে, যেটা লাইফ লং আমাদের গ্রো করাবে। লাইফ লং গ্রো কিন্তু করাবে না। আমাদের প্ল্যান্টের ক্ষেত্রে ক্যাম্বিয়ামের কথা তোমাদের এর আগের ক্লাসগুলো বলেছি। ক্যাম্বিয়ামের ক্ষেত্রে কিন্তু ইচ অ্যান্ড এভরি ইয়ার বাই যেটা অ্যানুয়াল রিং তৈরি করে, সেটা কন্টিনিউ মেরিস্টেমেটিক গ্রোথ সেখানে হতে থাকে। সাম সেল in the adult animal do not appear to exhibit division, that is heart cell. খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাহলে এগুলো সবই আমাদের জানা, এগুলো বলে দিচ্ছি। হার্ট সেল, নার্ভ সেল, সেখানে আমাদের কোনো সেল ডিভিশন হয় না, তার মানে সেলগুলো লাইফ লং G0 কন্ডিশনে থাকে। অ্যান্ড মেনি আদার সেল ডিভাইড অনলি অকেশনালি, কিছু কিছু সেল আছে নির্দিষ্ট টাইমেই শুধু ডিভাইড করে, as needed to replace cell that has been lost because of injury or cell death. তোমরা এই জায়গাটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের হাতে, পায়ের বা কোনো সেলে যদি ইনজুরি হয়ে যায়, তখন সেখানে সেলগুলো পার্মানেন্ট হলেও কিছু কিছু টাইমে সেলগুলো ডিভাইড করে, বাট লাইফ লং সেল ডিভাইডই করবে না। কোন জায়গায় কোন সেলগুলো ডিভাইড করবে না? কোন সেলগুলো? হার্ট সেল, কার্ডিয়াক সেল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নার্ভাস সেল, যেটা আমাদের নার্ভ রিলেটেড, নিউরনস, দে উইল নট ডিভাইড। আবার কোনো সেল অকেশনালি ডিভাইড করে, ওয়েন নেসেসারি। এইগুলো কথা, এই যে ইনফরমেশনগুলো দিলাম, এগুলো কিন্তু রাখতে হয় তোমাদের। কাজে হার্ট সেল অ্যান্ড নার্ভ সেল ডু নট ডিভাইড, অ্যান্ড আদার পার্ট অফ দ্য সেল লিমিটেড ডিভাইড করে ওয়েন নেসেসারি। ইন কেস অফ অ্যানিম্যাল বা প্ল্যান্টের ক্ষেত্রে সেটা কোনো পার্টের সেল আনলিমিটেড গ্রো করে যায়। এগুলো কিন্তু ইনফরমেশন ছোট ছোট রেখে দিতে হবে। দিস সেলস দ্যাট ডু নট ডিভাইড ফার্দার exit G1 phase to enter an inactive cell stage called quiescent stage or G0 phase. Quiescent phase এগুলো সব NCERT লাইন তোমাদের তুলে দেওয়া হয়েছে যে quiescent phase বা যেটাকে G0, এর আগেই বলেছি তাই না, G0 থেকে ওরা বেরিয়ে আসে, কারণ G0 phase এ কন্টিনিউয়াসলি লাইফ কন্টিনিউ করে of the cell cycle. Cell in this stage remain metabolically active, তাই না? আমরা কেন metabolically active বললাম? কারণ সেলগুলো তো সবসময় G0 কন্ডিশনে থাকে। G0 কন্ডিশনে থাকা মানে সেলের মধ্যে অন্যান্য মেটাবলিক অ্যাক্টিভিটি, সেল খাওয়া দাওয়া বা যা কিছু আছে সেগুলো হতে থাকে, বাট ডু নট লঙ্গার প্রলিফারেট, ভাঙে না সেলগুলো, হ্যাঁ, আনলেস কল্ড অন ডু সো ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অর্গানিজম। তাহলে বুঝেছ, রিকোয়ারমেন্ট যদি হয়, ওই যে আমার হাতটা কেটে গেল, গাছের কোথাও ছাল কেটে গেল, সেখানে হঠাৎ করে দরকার পড়লো, সেলগুলো ছিল পার্মানেন্ট G0 ফেজে, দরকার পড়লো, আবার প্রয়োজন মতো তারা ডিভাইড করে গেল। এই জায়গাটায় খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এগুলো রাখতে হয়। এই যে কুইসেন্ট বা G0 ফেজটা কোন জায়গাটা দেখছে, এই দেখো G1 ফেজের থেকে এই জায়গায় গিয়ে সেলটা পার্মানেন্ট হয়ে যায়, অর্থাৎ এক জায়গায় স্ট্যাটিক হয়ে থাকে, সে কোনটা ক্রস করে না। এই যে এস ফেজে যায় না, এস ফেজে গেলে কি, তাকে তো ডিভাইড করতেই হবে। ডিভাইড করা মানে সেলগুলো ডিভাইডিং নেচার হয়ে গেল, সেলটা একদম ডিভাইড করছে না, পার্মানেন্ট সেল, স্থায়ী কোষ। পার্মানেন্ট সেল হতে গেলে তাকে G0 কন্ডিশনে থাকতে হবে, আর G0 কন্ডিশনের এক্সাক্ট লোকেশনটা হচ্ছে G1 থেকে বেরিয়ে গিয়ে সে G0 তে কন্ডিশনে করে। পার্মানেন্ট সেলে কি অবস্থায় থাকে সেল? পার্মানেন্ট সেল ইকুইভ্যালেন্ট টু G0 condition of the cell, quiescent phase. In animal, mitotic cell division is only seen in diploid somatic cell. Against this, the plant can also mitotic division in both haploid and diploid cell.
এগেইনস্ট দিস মানে উল্টো করে, ইন অ্যানিমেল সেল মাইটোটিক সেল ডিভিশন ইন অনলি সিন ইন ডিপ্লয়েড সোমাটিক সেল। খুব ইম্পর্টেন্ট, 2n সেল, ডিপ্লয়েড সোমাটিক সেল মানে সোমা মানে আমাদের বডি, হ্যাঁ বডিকে বলা হয় সোমা। এই শুধুমাত্র বডি সেলে মাইটোসিস হবে, মাইটোসিস শুধু অ্যানিমেল সেলে মাইটোসিস, মিওসিসের কথা বলছি না, মাইটোসিস বডি সেলেই হবে। কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে উল্টো হবে, প্ল্যান্টের ক্ষেত্রে দুটো জায়গাতে হয় মাইটোটিক ডিভিশন বোথ হ্যাপ্লয়েড এন্ড ডিপ্লয়েড সেল। হ্যাপ্লয়েড সেল কি হাফ নাম্বার অফ ক্রোমোজোমের সেল, সেখানেও দেখতে পাওয়া যায়, আমরা প্ল্যান্ট লাইফ সাইকেল এগুলো দেখতে পাই, দেখা যায় স্পোর ফর্মেশন হয়, স্পোর ফর্মেশনটা হয়ে গেল হ্যাপ্লয়েড সেল। ওই স্পোরটা দেখা যায় তার নাম্বার বাড়াবার জন্য, আমাদের ক্ষেত্রে মনে করো স্পার্ম কি নিজে নিজে ডিভাইড করে? ভেবে দেখো তো, আমি হিউম্যানের কথা বলছি, আমাদের এটা জেনে রাখবে, হয়তো জানো না, ওভাম বা একটা ফিমেল একটা ওভাম দিয়েছে, সেই ওভামটা কি একটা ওভাম রিলিজ করার পর সেই ওভাম আবার কি প্রলিফারেট করে, ডিভাইড করে? ওভামটা একটা হ্যাপ্লয়েড সেল, কাজে হ্যাপ্লয়েড সেল আর ডিভাইড করে না। হিউম্যানের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড সেল ডিভাইড করে না, আমাদের কোনটা করে? শুধুমাত্র বডি সেল করবে, ব্যাস মনে রাখবে। কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে প্ল্যান্টের বডি সেল কোনটা? প্ল্যান্টের বার্কেট সেল, প্ল্যান্টের লিফের সেল, প্ল্যান্টের আদার পার্টের সেল, সেগুলো তাদের সোমাটিক সেল, বডি সেল, সেটা তো ডিভাইড করেই। ডিপ্লয়েড সেল, সেটা ডিপ্লয়েড সেল, ডিপ্লয়েড সেল বডি পার্টের সেল ডিভাইড করে, ডিপ্লয়েড সেল। বাট হ্যাপ্লয়েড সেল মানে প্ল্যান্ট অনেক সময় স্পোর বানায়, স্পোরটা হ্যাপ্লয়েড হয়ে যায়, 2nটা ভেঙে গিয়ে n হয়ে যায়, দেখা যায় ওই স্পোরটা তার আবার ডিভিশনের মাধ্যমে অনেকগুলো স্পোর তৈরি করে, সেটা আমরা ফাঙ্গাসেও দেখতে পাই। এই যে লট নাম্বার অফ n নাম্বার সেল তারা ডিভাইড করলো, n থেকে আবার nই হলো, বলেছিলাম আগেই মাইটোসিসের ক্ষেত্রে ইকুয়াল ডিভিশন, n থেকে n অথবা 2n থেকে 2n সেম হবে, এপাশে 2n এপাশে 2n, এপাশে n এপাশে n, ডিপ্লয়েড টু ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড টু হ্যাপ্লয়েড। এটা প্ল্যান্টের ক্ষেত্রে হবে, প্ল্যান্টের ক্ষেত্রে গ্যামেট সেলটা গ্যামেটের মতো দেখতে সেলটা আবার ডিভাইড করে। বোথ মনে রাখবে, প্ল্যান্টের সোমাটিক সেল এবং গ্যামেট সেল দুটোতেই ডিভিশন সম্ভব, মাইটোসিস ডিভিশন সম্ভব, ইকুয়াল ডিভিশন। মিওসিসের কথা কেন বলছি না, মাইটোসিস ইজ পসিবল ইন প্ল্যান্ট সেল ইন বোথ দ্য কেস, ইন হ্যাপ্লয়েড গ্যামেট অ্যান্ড ইন দ্য বডি সেল অলসো। বাট ইন কেস অফ অ্যানিম্যাল, মানে আমি তুমি গরু ঘোড়া ছাগল সবার ক্ষেত্রে শুধু বডি সেলেই মাইটোসিস হবে। আমাদের বডির গ্যামেট আর কখনো ডিভাইড করে না, ইকুয়ালি গ্যামেট, আরো একটা গ্যামেট, একটা স্পার্ম আছে সেখান থেকে আরো অনেকগুলো স্পার্ম হবে না, ঠিক আছে? একটা গ্যামেট থেকে হবে না, কিন্তু তার গ্যামেট মাদার সেল ডিভাইড করতে পারে। কিন্তু একটা গ্যামেট ফর্মেশন একবার হয়ে গেল, মানে একটা স্পার্ম হয়ে গেল, সেই স্পার্ম আর ডিভাইড করে না, অর্থাৎ হ্যাপ্লয়েড সেলে কোনো ডিভিশন হয় না, ঠিক আছে? মাথায় থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলাম। কিন্তু নেক্সটে আছে এম ফেজ। চলো এবার এম ফেজের সম্পর্কে আছে। এম ফেজ মানে আমাদের নেক্সট মাইটোটিক ফেজ, এই পার্টটা দিলাম। ইন দিস দ্য মোস্ট ড্রামাটিক পিরিয়ড অফ দ্য সেল সাইকেল, এই জায়গাটা এনসিআরটি বলে দিয়েছে, আমাদের মনে রাখতে হবে ড্রামাটিক, প্রচুর ড্রামা, কারণ এখানে সাব ডিভিশন হয়, ইনভলভিং আ মেজর অর্গানিজম। আমরা বলি এটা রিঅর্গানাইজেশন অর ভার্চুয়ালি অল কম্পোনেন্ট অফ দ্য সেল। এই যে এতগুলো সেলের কম্পোনেন্ট নিজেদেরকে ডাবল করলো, এদেরকে এবারে একটা রিঅর্গানাইজ করে দুটো ঘরে তাকে রেখে দিতে হবে। আমি একটা ঘরে ভাড়া যাচ্ছি, ভাড়া যাওয়ার আগে একটা ঘরের মধ্যে সমস্ত কিছু ডাম্প করলাম, ডাম্প করে ঘরটাকে থাকার উপযুক্ত করতে গেলে আমাদের যে যত মেটেরিয়ালগুলো আমরা ডাম্প করেছি তাকে অর্গানাইজ করতে হবে, যাতে করে বাড়িতে আমরা ভালো করে থাকতে পারি। তাহলে যে রিঅর্গানাইজ হয়ে যাওয়া, এই রিঅর্গানাইজেশনটা হয় এম ফেজ বা মাইটোটিক ফেজ, অর ইট ইজ কল্ড ডিভিশনাল ফেজ। এম ফেজ যে ছবিতে তোমাদের দেখিয়ে দিয়েছি, এই জায়গাটা কিন্তু এটা রিঅর্গানাইজেশন ফেজও অনেক সময় বলা হয়। মলিকুলার বেসিস অফ সেল সাইকেল একটু বলে দিই, আজকে সেল সাইকেল পার্টটাকে শেষ করে দিয়ে আমরা মাইটোসিস ঢুকে যাব। দ্য ইভেন্ট দ্যাট কন্ট্রোল ডিফারেন্ট স্টেপস ডিউরিং মাইটোসিস অ্যান্ড মিওসিস আর জেনারেলি কন্ট্রোলড, জেনেটিক্যালি কন্ট্রোল, আমরা বলি জেনেটিক্যালি কন্ট্রোল। এটা মলিকুলার বেসিস, কারণ গোটা সেলটাই জিন কন্ট্রোল করে, বুঝবে।
ওই সিডিকে হোক বা সাইক্লিন হোক সবই কিন্তু বেরোচ্ছে আলটিমেটলি ডিএনএ এর জিনের কন্ট্রোলে। কন্ট্রোলটা জিন করে, আমাদের বডির এভরিথিং কন্ট্রোল করে জিন। এই কথাটা আজকে বললাম, এর আগেও বলেছি, আজকে আরো ভালো করে বলবো। এরপরে যখন আমরা ক্লাস 12-এ মেজরলি আমরা জেনেটিক পার্টগুলোকে পড়বো, দেখবে যে তুমি আমি কথা বলছি, এমনকি আমাদের বলা হয় ডেথ হতা নাকি বা মৃত্যু কবে হবে সেটা অনেকে আমাদের ডিএনএ এর মধ্যে লুকোনো থাকে। লিথাল জিল অ্যাক্টিভেট হলেই মানুষ মরে যায় বা কোনো অর্গানিজম মরে যায়, কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া বলছি, ন্যাচারাল ডেথের ক্ষেত্রে বলছি। তাহলে সবকিছু কন্ট্রোল করছে কি? জিন। তাহলে মলিকুলার বেসিস অফ দ্য সেল মানে জিনই সব কন্ট্রোল করে। দে আর স্টাডিড অ্যাট মলিকুলার লেভেল, এটা তোমাদের ফিউচারে স্টাডি করানো হবে। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখছি। দ্য মলিকুলার লেভেল দ্যাট কন্ট্রোল দ্য সেল সাইকেল, অর্ডার্ড অ্যান্ড ডিরেকশনাল। অর্ডার ডিরেকশনাল মানে পর 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 হতে হবে, যে কেউ কারোর আগে হতে পারবে না, যার কাজ যখন করার তখনই হতে হবে, ইন অর্ডারে করতে হবে। একটা বাড়ি করার ক্ষেত্রে কেউ আগেই ওয়াল পুট্টি দিয়ে দিল, তাহলে তো হতে পারে না। বাড়ি করলে আগে ওয়াল পুট্টি দেবে, এটা হবে না। আগে বাড়ি গর্ত করবে, রড লাগাবে, ওয়াল করবে, ঢালাই হবে, এগুলো সব হওয়ার পরে সবশেষে ওয়াল পুট্টি, তারপরে রং, এগুলো একটা অর্ডারে করতে হয়। আচ্ছা, দ্যাট ইজ ইচ প্রসেস অকার্স ইন সিকুয়েন্সিয়াল ফ্যাশন, একটা সিকোয়েন্সে হবে, জানবে। অ্যান্ড ইট ইজ ইম্পসিবল টু রিভার্স দ্য সাইকেল। এই সাইকেলটাকে রিভার্স করা সম্ভব না, উল্টো দিকে ঘোরানো সম্ভব না, যে মাইটোসিস আগে হলো, তারপরে এস হলো, তারপরে মানে এভাবে করে উল্টো দিকে, তারপরে জি1 হলো, এটা সম্ভব না। দেয়ার আর টু কি ক্লাসেস অফ রেগুলেটরি মলিকুল দ্যাট ইজ ডিটারমাইন আ সেল প্রোগ্রেস, দ্যাট সেল সাইকেল। সাইক্লিন, এটা কিন্তু তোমাদের এর আগেই বলেছি, সাইক্লিন অ্যান্ড সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, যেটাকে আমরা সিডিকে, সি সাইক্লিন, ডি ডিপেন্ডেন্ট, কে ফর কাইনেস। ইনফরমেশনগুলো আগেই দিয়েছি, তোমাদের আরেকবার রিমেম্বার করিয়ে দিলাম যাতে করে তোমরা ভুলে না যাও, কারণ গোটা সেলকে কন্ট্রোল করে দেয় এটা। দ্য সেল সাইকেল mutant of yeast varieties were used to discover this key regulator of cell cycle। মনে রাখবে ইস্টের মধ্যে এই সেল সাইকেলটা প্রথম আমাদের টিন্ট বা যে সমস্ত সায়েন্টিস্টরা ছিলেন তারা এগুলো দেখিয়ে দিয়েছিলেন। দ্য মিউট্যান্ট জিন অফ ফিশন অফ ইস্ট, সিডিকে জিন, সেখান থেকে আবিষ্কার হয়েছিল। অ্যান্ড মিউট্যান্ট জিন বাডিং ইস্ট, সেখান থেকে আমরা সিডিকে জিন বের করা হয়েছিল। ফিশন করার সময়, ফিশন কথার অর্থ ফিউশন অ্যান্ড ফিশন, দুটো সেল আলাদা হয়ে যাওয়া, এটাকে ফিশন বলা হয়। ফিশনটা সিডিকে জিনটা বেরিয়ে এসেছিল সেখান থেকে, যে কন্ট্রোল করে মলিকুলার বেসিস বললাম। ইস্টের থেকে আমরা এটা পরীক্ষা করে বের করেছি। আর বাডিং ইস্ট, ইস্টের মধ্যে ছোট্ট একটা স্মল বার্ড তৈরি হয়, সেই বার্ডটা তৈরিটা দেখা গিয়েছিল সিডিকে জিন, উনি সেখান থেকে সিডিকে জিন বের করেছিলেন সায়েন্টিস্টরা। সিডিকে মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, একটা এনজাইম, এখান থেকে হয়েছিল। এগুলো একটু হায়ার ইনফরমেশন, মনে রাখলে রাখবে, নইলে নেই, এগুলো নর্মাল বোর্ডে আসে না। ইন দিস সেল সাইকেল মিউট্যান্ট, আমরা জানবো দ্য সেল সাইকেল ওয়াজ অ্যারেস্টেড অ্যাজ স্পেসিফিক পয়েন্ট, দিস পয়েন্ট ওয়ার কল্ড চেক পয়েন্টস। এর আগে তোমাদের ওই যে আর পয়েন্ট বা রেস্ট্রিকশন পয়েন্ট বলেছিলাম, তোমাদের স্পেসিফিক পয়েন্ট যেটাকে আমরা চেক পয়েন্ট নামে জেনে থাকি, চেক পয়েন্ট বলি। আমি চেক পয়েন্ট কথাটা এর আগে তোমাদের অনেকবার বলে দিয়েছি। ওই আর পয়েন্ট বা রেস্ট্রিকশন পয়েন্ট, যেই রেস্ট্রিকশনগুলোকে কে কন্ট্রোল করে, সেই রেস্ট্রিকশনগুলোকে কন্ট্রোল করে দেয় সিডিকে। মনে রাখবে সিডিকে, সাইক্লিন অ্যান্ড সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এরা দুজনই সেলের ইঞ্জিন অ্যান্ড গিয়ারবক্স। টু মেইন চেক পয়েন্ট এক্সিস্ট, এই জায়গাটা মনে রেখো, দুটো মেইন চেক পয়েন্ট, G1 and S, G2 and M। জায়গাগুলো একবার একটু দেখিয়ে দিই। মেইন চেক পয়েন্ট, অনেকগুলো চেক পয়েন্ট, দেখো অনেকগুলো ফ্ল্যাগ আছে, তার মধ্যে মেজর চেক পয়েন্টগুলোতে আমি তোমাদের রেড কালার দিয়ে দিচ্ছি। দেখো G1S এই চেক পয়েন্টটা, আর আরেকটা G2 and M। G2 and M কোথায়? এই যে জায়গাটা চেক পয়েন্টটা দেখছো, এই দুটো চেক পয়েন্ট মেজর চেক পয়েন্ট। আর আদার ফ্ল্যাগগুলো দেখছো, এসেও একটা ছোট চেক পয়েন্ট হয়, অর্থাৎ সিডিকে অ্যান্ড সাইক্লিন এই জায়গায় দেখা গেছে তাদের অ্যাক্টিভিটি বেড়ে যায়। অর্থাৎ অ্যাক্টিভিটি যখন বেড়ে যাচ্ছে, সেটাকেও অনেক সায়েন্টিস্ট আরেকটা সাব চেক পয়েন্ট বলে ধরেছেন, যে চেক পয়েন্ট মানে চেক লিস্ট করা হয়, কোথা থেকে দেখা হয় সবকিছু ঠিক আছে কিনা। তাহলে G1S and G2M এই দুটো চেক পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, তারপরে এম ফেজে চলে আসে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ অ্যান্ড সাইক্লিন আর দ্য মলিকুলস অফ সেল কন্ট্রোল, এটা অনেকবারই বলে দিয়েছি, রাখবে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ সিডিকে
are of 7 times CDK1, CDK7. In each, CDK1 is very important. In majority of animal, CDK1 and CDK2 are very important. In animal cells, CDK1, CDK2, CDK3, CDK4, CDK6 are most important. এগুলো খুব বেশি হায়ার স্টাডি, কারণ এটাকে রেকর্ড করে রাখছি ফিউচার ইউজের জন্য। মনে রাখবে ফিউচারে আমরা যাতে এটা কোনো কাজে লাগাতে পারা যায় বা অন্যান্য ক্লাসেও এটা ইউজ করা যায়, সেগুলো এখন তোমাদের এগুলো বেশি কাজে লাগবে না। আচ্ছা, দ্য P53 জিন ইজ অলসো পপুলারলি নোন অ্যাজ টিউমার সাপ্রেসিভ জিন। এটা একটা ইম্পর্টেন্ট কথা বলছি, টিউমার সাপ্রেসিভ জিন। এরপরে ক্যান্সারের সময় তোমাদের কাজে লাগবে জানতে যে আমাদের বডিতে হয়তো কখনো বলেছি, হায়ার সেকেন্ডারিতে বলেছি অনেক সময়, যে কিছু কিছু ভালো জিন আছে যে জিনগুলো, সেটার নাম P53, 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 প্রসপারিটি 53, 53, ঠিক আছে। এই যে P53 ভেরি গুড জিন, এটা আমাদের সকলের বডিতেই থাকে। এইটা আছে বলে আমাদের বডিতে টিউমার অর ক্যান্সারের সেল গ্রো করছে না। কিন্তু কোনো কারণে মিউটেশন যদি ঘটে যায় P53 সেলের, তবে সেলটা আনকন্ট্রোল গ্রো করে যায়, যাতে ক্যান্সার হয়ে যায়। তাহলে টিউমার সাপ্রেসিভ জিন ইজ P53, এটা ইম্পর্টেন্ট। ইট প্রডিউসেস P53 প্রোটিন, এটা বলে দিয়েছি। দিস প্রোটিন অলসো নোন অ্যাজ ওয়াচম্যান অফ দ্য জিনোম, জিনোমের ওয়াচম্যান বলা হবে, কারণ এরা সবসময় আমাদের বডিকে পাহারা দিচ্ছে বা গাইড করে দিচ্ছে। বিকজ ইট রেসপন্ড টু ড্যামেজ ডিএনএ অ্যান্ড অ্যাবনর্মাল ডিএনএ। এটা ড্যামেজ ডিএনএ, অ্যাবনর্মাল ডিএনএ যদি হয়, তাকে সবসময় P53 তাকে কন্ট্রোল করে। যদি ড্যামেজ হয়ে যায়, বলে সেলটাই তুমি ড্যামেজ হয়ে যাও, তোমাকে ড্যামেজ ডিএনএ নিয়ে সেল ডিভাইড করতে হবে না, ভুলভাল কাজ করো না, করলে ভালো করে করো, নইলে করো না। এটা সব সারাক্ষণ দেখে যাচ্ছে আমার বডিতে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। মনে রাখো, এইটা যদি আনকন্ট্রোল হয়ে যায়, এইখানেই যদি কোনো গড়বড় হয়, তবেই ক্যান্সার সেল গ্রো করে, খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ইট অ্যারেস্ট দ্য সেল সাইকেল, এটা সেল সাইকেলকে অ্যারেস্ট করে ফেলে, সেলকে নষ্ট করে দেয়। অ্যান্ড এনি ফল্ট অফ ডিএনএ ইনহিবিট কার্সিনোজেনেসিস। দেখো, এর যে এনি ডিফল্ট, অর্থাৎ কোনো ফল্ট যদি হয়, কে ফল্ট করবে? কার্সিনোজেনেসিস হয়ে যাবে। কার্সিনোজেনেসিস, কার্সিনোজেনেসিস মানে ক্যান্সার গ্রো করা। যদি কোনো ফল্ট হয় P53 জিনে, তবে P53 জিনটা মনে রাখো তোমার বডির রক্ষাকর্তা, ভালো লোক। এটা কন্টিনিউ বেশিরভাগ লোকের আছে বলে ক্যান্সার হচ্ছে না। যদি কার্সিনোজেন কোনো প্রোডাক্টের তুমি সংস্পর্শে এসে যাও, তাহলে সেই জায়গাটায় কিন্তু P53 জিনটা পুরো নষ্ট হয়ে যাবে এবং কার্সিনোমা গ্রো করে যেতে পারে। বি ভেরি কেয়ারফুল। ইন মোর দ্যান 50% অফ ক্যান্সার P53 জিন ইজ মিউটেটেড, এটা তোমাদের বলে দিলাম। P53 মিউটেট করে যায়। ক্যান্সার ইজ আনকন্ট্রোল মাইটোসিস ডিভিশন, আগেই বলেছি। ইন ক্যান্সার দ্য সেলস আর নট কন্ট্রোল বাই মলিকুলার মেকানিজম, দিস সেলস আর ইমমর্টাল, সেলগুলো অমর হয়ে যায়। কেন? এদের সিডিকে অ্যান্ড সাইক্লিন এই জায়গায়, অর্থাৎ কেমিক্যাল যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা পুরো হারিয়ে যায়। কারণ সিডিকে এই কন্ট্রোলটা করছে না, সিডিকে সাইক্লিন কন্ট্রোল করছে না। সিডিকে সাইক্লিন কন্ট্রোল করছে না মানে সেলটা এবার আনকন্ট্রোলড হয়ে গেছে। যখন খুশি যেভাবে খুশি সে ডিভাইড করে যাচ্ছে, যা খুশি তাই করছে, এবং বডিতে এরা ভালো কাজ না করে আস্তে 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 টিউমার করে দিয়ে বডিকে এরা নষ্ট করে দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখলাম এই কটা, মাঝখানে কয়েকটা ওভার ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছি। G1 stage is absent in amoeba, কোন কোন স্টেজে G1 ফেজ অ্যাবসেন্ট থাকে? ফিশন, ইস্ট অ্যান্ড স্লাইম মোল্ড, এগুলোতে G1 ফেজটা অ্যাবসেন্ট থাকে, খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে অ্যামিবাতে G1 ফেজ হয় না, এক্সেপশন। অ্যামিবা G1 ফেজ নেই, ওখানে G2 ফেজ হয়। ফিশন অফ ইস্ট অ্যান্ড স্লাইম মোল্ড, স্লাইম মোল্ড মানেও তোমরা জানো, আমরা জানি একটা ফাঙ্গাসের মতো। টিউবুলিন প্রোটিন অ্যান্ড কাইনেস প্রোটিন আর সিনথেসাইজড ইন G2 ফেজ, এটা খুব ইম্পর্টেন্ট। টিউবুলিন প্রোটিন। নিউ সেন্ট্রিওল পেয়ার ইজ ফর্মড ইন এস ফেজ, এগুলো রিমেম্বার করে দিলাম। ইন অ্যানিম্যাল সেল, এগুলো তোমাদের আগেই বলেছি। সেন্ট্রিওলস ইনিশিয়েট সেল ডিভিশন ইন অ্যানিম্যাল সেল, জানি সেন্ট্রিওল থেকেই স্পিন্ডেল ফাইবার তৈরি হয়। এরপরেও দেখবে অ্যানিম্যাল সেলে সেন্ট্রিওল থাকে, প্ল্যান্ট সেলে সেন্ট্রিওল থাকে না। ম্যাচিওর নিউরন আর অলসো আনএবল টু ডিভাইড বিকজ অফ অ্যাবসেন্স অফ সেন্ট্রিওল। ম্যাচিওর নিউরন তারা ডিভাইড করে না, কারণ নিউরনে সেন্ট্রিওল অ্যাবসেন্ট থাকে। কেন নিউরন অ্যানিম্যাল সেল? নিউরন তো প্ল্যান্টে নেই, প্ল্যান্টের কোনো নার্ভ নেই, কাজে প্ল্যান্টের সেন্ট্রিওল থাকার কোনো প্রশ্ন আসে না। অ্যানিম্যালের নার্ভ আছে, নার্ভ মানে নার্ভ সেল মানে নিউরন আছে, কিন্তু তার মধ্যে সেন্ট্রিওলটা নেই বা সেন্ট্রোজোমটাই নেই, তার ফলে নার্ভ সেল ডিভাইড করে না। আমাদের বডিতে আরেকটা সেল ডিভাইড করে না, কিন্তু শুরুতে ডিভাইড করে এসছে, কিন্তু সেলটা গ্রো হয়ে যাওয়ার পরে ডিভাইড করে না, দ্যাট ইজ
কিন্তু সেলটার নেচারই নেই, বিকজ নিউক্লিয়াসই নেই। কোন সেলের? নিউক্লিয়াস ছাড়া কোন সেল? আরবিসি। ম্যাচিওর আরবিসি ইজ উইদাউট নিউক্লিয়াস। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন, মাথায় রাখতে হবে। তাহলে চলো এই পার্টটা দিয়ে আমরা সেল সাইকেলের ইন্টারফেজ পার্টটাকে শেষ করলাম। এরপর আমরা এম ফেজ আসবো এবং এম ফেজে আস্তে আস্তে মাইটোটিক ফেজে চলে আসবো, মাইটোসিসের পরবর্তী পর্যায়গুলো তোমাদের সামনে দেখাবো।